ওকে, সো আজকে আমরা আসলে বেসিকলি আমাদের ব্যাচ 9 এটার পুরো ডিটেলস নিয়ে কথা বলবো। পাশাপাশি হচ্ছে এটা ওরিয়েন্টেশন বলতে আমরা জিআরই জার্নির যে প্রথম যে প্রবলেমগুলো থাকে, যে অনেক কিছু আমি জানি না বা হায়ার স্টাডি করতে চাচ্ছি, হয়তো বা এখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, বাট আমার আপকামিং প্রসেসগুলো কি 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 আমার ফেস করতে হবে বা আমার আসলে পুরো জার্নিটা কি, এটা নিয়ে আসলে আমি মোটামুটি কথা বলি প্রথম ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে, যেন অন্তত পক্ষে পুরো জিনিসটা একদম ক্লিয়ার থাকে সবার কাছে। শুধু যে জিআরইটা ক্লিয়ার হবে তা না, পুরো জিনিসটা যেন ক্লিয়ার থাকে, অর্থাৎ পুরো রাস্তাটা। পাশাপাশি জিআরই আমরা আসলে কি পড়াবো, ওরিয়েন্টেশন ক্লাস এবং পরবর্তী ধাপ কি, সেগুলো পুরোপুরি ক্লিয়ার করার জন্য। সো জিআরই আগে পড়ে যাই, তার আগে হচ্ছে আমরা পুরোপুরি হচ্ছে হায়ার স্টাডি বেসড কথাবার্তা কিছুক্ষণ বলি, যে আসলে আমরা আসলে জিআরইটা করবো কেন। আদারওয়াইজ যদি আমার লক্ষ্য ক্লিয়ার না থাকে, আসলে আমার জিআরই এখানে কমপ্লিট হবে না বা আমার মন টানবে না। সো তার উপর শুরু করার আগে সবাইকে বলি, যদি কারো কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সরাসরি স্পিকার অন করে কথা বললেন। আদারওয়াইজ যারা কথা বলতে পারবেন না বা প্রবলেম আছে, তারা মেসেজ লিখে দিলেও সেটার আনসার পাবেন। সো ওকে, সো আমরা প্রথম দিকে যেটা শুরু করি সেটা হচ্ছে আমার আসলে এই ক্লাসে আসলে আমরা আসলে কি ডিটেলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা হায়ার স্টাডি ফ্যাক্টর নিয়ে কথা বলবো, ফান্ডিং গাইডলাইনটা নিয়ে একটু কথা বলবো, যে আসলে ফান্ডিংগুলো আসে কিভাবে বা কেন হচ্ছে কিভাবে আমি ফান্ডগুলো ম্যানেজ করব, অ্যাপ্লিকেশন টাইমলাইন এবং মানি বা টাকা পয়সা নিয়ে এরপর আমরা ডিআরির দিকে যাব। সো এখন এখানে মানি একটা বড় একটা ফ্যাক্টর, সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। প্রথমত হচ্ছে হায়ার স্টাডি ফ্যাক্টরগুলো কী কী, অর্থাৎ আপনি জিআরই কেন করবেন বা আমার একটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমার কী কী ডকুমেন্টগুলো লাগে, সেটা আমার ভালো করে বুঝতে হবে। প্রথমত আমি ক্লিয়ার করি, জিআরই এবং পেপার এই দুইটা জিনিস আপনার না থাকলেও আপনার হায়ার স্টাডি হবে। আবার ক্লিয়ার করি, একটা অ্যাডমিশন কমিটিতে মোটামুটি আমার 5টা জিনিস জমা দিতে হয়। আমি যদি ধরেন সেন্ট্রাল অ্যাপ্লাই, ধরেন একটা ওয়ার্ড আছে, একটা প্রফেসর ম্যানেজ আর একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লাই, এগুলো একটু পরে ডিটেলস কথা বলবো। তো আমরা যখন কোনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করি বা কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করি, তার যে প্রধান রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা সিভি দিতে হবে, একটা আইএলটিএস স্কোর দিতে হবে, যেখানে ম্যাক্সিমাম জায়গায় থাকবে 6.5, নো ব্যান্ড লেস দেন 6, অ্যাপ্লাই করার যোগ্যতা এটা। একটা এসওপি জমা দিতে হবে এবং তিনটা টিচারের হচ্ছে ম্যাক্সিমাম তিনটা টিচারের হচ্ছে এলওআর জমা দিতে হবে। এলওআর আপনার জমা দিতে হবে না, আপনি মেইলে আপনি জমা দিবেন, আপনার মেইল ওইখানে চলে যাবে। মানে আপনি নর্মালি যখন এখানে হচ্ছে তার ইমেলটা, টিচারের হচ্ছে ইমেল দিতে হয়, ফোন নাম্বার দিতে হয় এবং হচ্ছে নামটা লিখে দিতে হয় এবং কোন পজিশনে আছে, আপনার সাথে কী রিলেশন, এটা লিখে যখন পাঠাই দেন, তাদের ইমেলের মাধ্যমে একটা মেল যাবে, সেইখানে হচ্ছে আপনার এলওআরটা জমা দিতে হবে। সো এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম পিএইচডি করতে গেলে 3টা লাগে, এবং সিজিপিএ। এই 5টা জিনিস আপনার সবার জন্য লাগবে। আপনি যদি জিআরই নাও দেন, আপনি ধরেন হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে চান, তাহলেই এই 5টা জিনিস লাগবে। তার মানে এই 5টা জিনিস সবার কাছে আছে, যারা বাইরে যাবে, যারা বাইরে পড়াশোনা করবে, যারা পড়তে চায়, এই 5টা জিনিস থাকতে হবে বা আছে। তাহলে আপনি আসলে এক্সট্রা অর্ডিনারি কী আছে, এই এক্সট্রা অর্ডিনারিটা দিয়েই হচ্ছে, যেহেতু এখানে টাকার একটা ব্যাপার, আপনাকে নিয়ে টাকা দিবে বা আপনাকে ফ্রিতে পড়া দিতে চাবে, এখানে অবশ্যই একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। এই জিনিসটা কি, দেখেন, সিবি সবার আছে, এই সিবির মধ্যে হয়তো বা আপনি অনেক ভালো লিখলেন, আইএলটিএস সবার আছে, হয়তো বা আপনার 7ও আছে, এবং হচ্ছে আপনার সাথে অ্যাপ্লাই যারা করছে তারা সবাই ধরেন 7 আছে। এসওবি একটা লিখলেন, ভালোভাবেই লিখলেন, এলওআরও 3টা টিচার ভালোভাবে লিখলো, সিজিপিএ ধরেন 3.3 আছে, সবই আছে, সবার সাথে আছে, কিন্তু তারপরও হচ্ছে ব্যাপার হচ্ছে টাকা তো আর অটেল না, আপনাকে চুজ করতে হবে কেন আপনার পিছিয়ে ঢালবে। কারণ এখানে আবার একটা জিনিস বলি, ফান্ডিং জিনিসটা আসে কিন্তু আপনার হচ্ছে প্রফেসরের কাজের উপর। ধরেন আপনি একটা জব করলে যেরকম, সেম জিনিস ইউএসএতে ফান্ডিংগুলো হয় প্রফেসর বেসড অথবা হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ বেসড। তো প্রফেসর বেসড যদি হয়, এখন ইউএসএতে প্রত্যেকটা কাজই হচ্ছে দুনিয়াতে, ইউএসএতে কোনো একটা নর্মাল কাজ করতে গেলেও তারা আসলে পেপার ওয়ার্ক কাজ করতে বেশি পছন্দ করে, অর্থাৎ হচ্ছে রিয়েলিস্টিক পেপার করার পরে সেই কাজটাকে হাত দেয়। আবার কোনো একটা প্রফেসর বা টিচার যখন তার পদোন্নতি চায়, তার অবশ্যই পেপার থাকতে হয়, অনেক বেশি পেপার থাকতে হয়। সো এই জন্য তারা পেপার করায়। সো তার মানে কি, প্রফেসরের কাছে প্রত্যেক বছর কিছু ফান্ড থাকে, যে ফান্ডগুলো দিয়ে
সে হচ্ছে ওই যে কোনো কোম্পানির আন্ডারে, যেহেতু যেহেতু যত সরকারি কোম্পানি আছে ইউএসএতে, তারা প্রফেসরকে যোগাযোগ করে, তাকে ফান্ড দেয়, সে কী করে কিছু স্টুডেন্ট নিয়ে সেই কাজগুলো করায় এবং তাকে একটা অ্যামাউন্ট দেয়, যে অ্যামাউন্ট দিয়ে আসলে আপনার আসলে থাকা খাওয়ার খরচ হয়ে যায়। এই যে অ্যামাউন্টগুলো দিল, এটা হলো প্রফেসর ম্যানেজ করা। অর্থাৎ আমরা যেটা বলি যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটি টিচারদের মেইল সিলেক্ট করো, সেখান থেকে আপনার ইন্টারেস্ট সিলেক্ট করো, তাকে মেইল করো, দেখো যে তোমাকে ফান্ড দেয় কিনা, দিলে সেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো। অর্থাৎ আপনি ফান্ডটা ম্যানেজ করলেন প্রফেসর থেকে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে, ধরেন আপনি যখন পিএইচডি করবেন, এটা ম্যাক্সিমাম পিএইচডিতে আপনি সেন্ট্রাল অ্যাপ্লাই, মাস্টার্সে কখনো ফান্ড হয় না খুব একটা, এক্সেপশনাল বাদে। তো পিএইচডিতে হয় কি, পিএইচডিতে তো অবশ্যই একটা পেপার আন্ডারে করতে হয় প্রফেসরের আন্ডারে। তো আপনি তো হচ্ছে পিএইচডি 5 বছর তার মাগনা করবেন, এটা তারা চায়ও না, কারণ আপনি যদি একটা পেপারে কাজ করবেন একের অধিক, সো আপনাকে টাকা দিবে। সো ইউনিভার্সিটি কিছু ফান্ড থাকে, সেই ফান্ড থেকে কিছু আপনাকে ফান্ড দেওয়া হয়, এবং অনেক সময় ইউনিভার্সিটি প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া হয় যে আপনি প্রফেসরের সাথে কথা বলেন। তো এই অ্যাপ্লাইটাকে বলা হয় আমরা সেন্ট্রাল অ্যাপ্লাই বলি। আলটিমেটলি এই যে অ্যাপ্লাইটা, এই অ্যাপ্লাই কিন্তু প্রফেসর ম্যানেজ হওয়ার পরেও করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে হয় কি, যে আপনি যদি সেন্ট্রাল অ্যাপ্লাই শুধু করেন, সেক্ষেত্রে প্রফেসরের সাথে আপনি যোগাযোগটা করেন না, শুধুমাত্র অ্যাপ্লাই করেন এই জিনিসগুলো দিয়ে। একটা সেশন আসবে, সেশনে অ্যাপ্লাই করলেন, আপনি যদি চান্স হয়, আপনার কোয়ালিটি যদি ভালো মনে হয়, সে কী করে বলে যাচ্ছে ঠিক আছে আপনাকে আমি সিলেক্ট করলাম, আপনাকে ইউনিভার্সিটি থেকে কিছু ফান্ড দিব, পাশাপাশি আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করেন, সে হচ্ছে আপনার সুপারভাইজার, সে আপনাকে টাকা দিবে। সো এই ফান্ডটাকে বলে আমরা সেন্ট্রাল অ্যাপ্লাই বলি বা সেন্ট্রাল ফান্ডিং বলি। তো আলটিমেটলি ফান্ডিং একটা ব্যাপার যেহেতু চলে আসছে, সো ফান্ডিং কাকে দিবে, যেহেতু আপনার এবিলিটি কি, পেপার করার এবিলিটি দেখতেছে, আপনাকে দিয়ে কাজ করাবে কি, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। দেখেন ফান্ডিং কয়েক রকম, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সো আর এবং টিএই মেনলি যোগ্যতাটা জাজ করা হয়, যে আপনি প্রফেসরের সাথে রিসার্চে হেল্প করবেন নাকি প্রফেসরের টিএতে হেল্প করবেন। অনেকে দুইটাই পাইতে পারে। টিএ মানে হচ্ছে ক্লাস টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, মানে প্রফেসরের ক্লাসগুলো আপনি হচ্ছে তার পরীক্ষাগুলা বা ক্লাস গার্ডগুলো দেওয়া, এগুলো আপনি করে দিবেন, খাতাগুলো কেটে দিবেন। এই জিনিসগুলা দুইটাই যারা পায় তাদের হচ্ছে অনেক বেশি পরিমাণ ইনকাম হয়, মানে আপনার থাকা খাওয়ার পর অনেক বেশি টাকা পয়সা থেকে যায়। এটা আসলে লাখের উপরে। তবে হ্যাঁ, এখানে রিকোয়ারমেন্ট কি, টিএ পাইতে গেলে অবশ্যই আইএলটিএসের স্পিকিংয়ে 7 পাইতে হবে। সো দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা তাদের রিকোয়ারমেন্ট, আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি এগুলো পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কেন আর এবং টিএ দিবে, কারণ সবাই তো সেম অ্যাপ্লাই করতেছে। এখানেই হচ্ছে যোগ্যতার খেলাটা, যে আপনি তাকে শো করানো যে আই হ্যাভ সাম বেস্ট কোয়ালিটিস, যে আমাকে চুজ করোই তুমি। তার মধ্যে সব থেকে শো করার একটা জিনিস হচ্ছে জিআরই, এবং আরও একটা জিনিস হচ্ছে পেপার। এখন কারো যদি পেপার না থাকে, পেপারটা রাতারাতি তৈরি করা পসিবল না। এখানে খেলাটা খেলে হচ্ছে জিআরই। জিআরই হচ্ছে আপনার একটা অ্যাডমিশন টেস্টের মধ্যে, ওরা প্রফেসররা জিআরইর মধ্যে, যেহেতু আমার হচ্ছে ভার্বাল, আমার কোয়ান, আমার অ্যানালিটিক্যাল রাইটিং আছে, সো এইটা যেহেতু একদম ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম, টপ 5-এর মধ্যে 2 নম্বরে আছে জিআরই। টাফেস্ট এক্সাম যে হচ্ছে ক্র্যাক করতে পারে, যে হচ্ছে এডাব্লিউতে সেখানে ধরেন 3 বা 3.5+ পেতে পারে, তখন সে ধরে নেয় যে তাকে দিয়ে আমি হচ্ছে পেইনগুলো দিতে পারবো, কারণ সে এই পেইন নিতে পারে, মানে সে এখানে পারবে। এই যে যোগ্যতাটা, যে এখানে একটা পার্সেন্টাইল কিন্তু হিসাব হয়, স্কোরটা যখন আসে, ধরেন আপনি ভার্বালে পাইলেন 140, আপনি পাইলেন হচ্ছে ধরলাম 50%, এটা কিন্তু লেখা থাকে, তার মানে বোঝা যায় ওই দিন 140 পাইছে, 50% মানুষের থেকে আপনি বেশি পাইছেন, তার মানে আপনার যোগ্যতাটা ওই 50%-এর উপরে। সো পরীক্ষা হলে কিন্তু তারা প্রফেসর কিন্তু পার্সেন্টেজটা দেখে, কেন দেখে, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করেন আপনাকে কিন্তু বলে দিতে হয় আপনি কত পাইছেন, তার পার্সেন্টাইল কত ছিল। সো এইগুলো দেখে, জিআরই দেখে কিন্তু আপনার ওভারঅল যদি আপনার স্কোর কম থাকে, ধরেন আপনার আইএলটিএস স্কোর হচ্ছে 6.5, আপনার ধরেন হচ্ছে সিজিপিএ ধরেন 2.9, কিন্তু জিআরই পেয়ে গেলেন 325। সো আপনার এই যে একটা লেকিংসগুলো ছিল, লেকিংসগুলো সব আড়াল করে ফেলবে জাস্ট এই স্কোরটা। তার মানে সে হচ্ছে গেম চেঞ্জার। সে সে যত বেশি পাবেন, প্রফেসরের কাছে চোখে যাবে যে হ্যাঁ, সে সিজিপি খারাপ হইতেই পারে, হয়তো বা তার হচ্ছে স্ট্রাগল পিরিয়ড ছিল। আপনি কি করবেন, আপনার এসওবিতে বুঝিয়ে দিবেন আপনার একাডেমিক লাইফে সিজিপিটা কম খারাপ কেন ছিল, আপনি বলে দিবেন, একটা স্ট্রাগল কাহিনী তুলে ধরবেন। এটা কিন্তু ওভারকাম করে ফেলতে পারতেছেন। কেন, কারণ আপনার জিআরই স্কোর দেখে সে কিন্তু আপনার দিকে তাকাচ্ছে, হ্যাঁ তার কাছে আসতে হবে। সো জিআরই স্কোর আপনি আইএলটিএস সবাই দিবে, আমি আবারও বলতেছি, যে কোনো দেশে অ্যাপ্লাই করেন না কেন এই 5টা লাগবেই। এক্সট্রা আপনার কাছে কি আছে যেটা আপনাকে সবার থেকে আলাদা করবে, সেটা হচ্ছে জিআরই, এবং পেপার যদি থাকে সেটা তো আরও ভালো, আলহামদুলিল্লাহ।
তো পেপার নাও থাকলে আপনি যদি জিআরই করতে পারেন, একটা জিআরই স্কোর আপনাকে ফান্ডিংয়ের কাছে নিয়ে যাবে 100% কাছে। তার মানে জিআরই স্কোরটা এত পরিমাণ ইম্পর্টেন্ট। যদি চান আপনি হ্যাঁ নিজের বাবার টাকায় পড়বেন, আমার জিআরই তাহলে জিআরই দরকার নাই, আপনি সুন্দর করে অ্যাপ্লাই করেন, আইএলটিএস 7 নিয়ে অ্যাপ্লাই করেন, আপনি হয়ে যাবে। সো মাস্টার্সে ফান্ড পেয়ে যাবেন, বা ফান্ড বলতে স্কলারশিপটা 20% 50% একটা স্কলারশিপ পাবেন, বাকি টাকাটা আপনার দিতে হবে। তবে এখানে ভিসা রেশিও ধরতে পারেন বর্তমান সময় 5%ও নাই। সো একমাত্র যদি আপনি ফুল ফান্ডিংয়ে অ্যাপ্লাই করতে চান, তখন একমাত্র এই জিআর স্কোরটা আপনাকে এখানে কাজে দিবে এবং সেটা ব্যবহার করতে হবে। সবাই কি বুঝছি? কাজ করতেছি না? জি এইটুকু বুঝছি সবাই? হ্যাঁ মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে। জি জি নেক্সট ওকে, তাহলে এই জিনিসটা যেটা বললাম, বাকি যে প্রসেসটা যেটা বললাম এই যে আর এবং টিএ, তো গাইডলাইনটা যেটা সেটা হচ্ছে নর্মালি আমরা আরে খুঁজি কীভাবে বা প্রফেসর খুঁজি কীভাবে। নর্মালি যে কোনো একটা ইউনিভার্সিটি যাইতে হয় আমাদের, যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটি, যেমন আমি যদি ধরলাম ক্যান্টাকি ইউনিভার্সিটি, সেটা যদি আমি ধরি হচ্ছে আমার যে সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি যদি দেই, আমি কিন্তু ইজিলি কম্পিউটার সায়েন্স নর্মালি যে ইউনিভার্সিটি চাচ্ছেন সেটা নর্মালি তার ফ্যাকাল্টিগুলো আপনি পাবেন। ফ্যাকাল্টি হচ্ছে ওই ডিপার্টমেন্টের টিচারদের পাবেন। আমি যদি একটু আচ্ছা, ওইটা হচ্ছে ওয়েস্টার্ন ক্যান্টাকি, তারপরে নর্থ ক্যান্টাকি। ওকে, এই যে আপনার প্রফেসরগুলো এখানে আছে, অর্থাৎ আপনি আপনার যে প্রফেসর চাচ্ছেন সেই প্রফেসরের সাথে এখানে এখানে নর্মালি হচ্ছে তাদের ভিতরে গেলেই দেখবেন তারা কাজ কী নিয়ে করতেছে। ধরেন সে কাজ করতেছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এখন ধরেন হচ্ছে তার তো হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনি চাইলে তার জাস্ট নর্মাল রিসেন্ট পেপারগুলো আপনি ঘাটাঘাটি করতে পারেন। আপনি জাস্ট লিখে সার্চ দেন, দেখবেন তার এই যে গুগল স্কলার থেকে ধরে লিঙ্কডিন আইডি সব চলে আসবে। যেহেতু তারা যেহেতু টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে বিলং করে, সো তাদের অনেক পেপার রিসেন্ট পেপারও চলে আসবে। সো আপনি তাদের রিসেন্টগুলো পেপারগুলো দেখে আপনি যা এই যে 25 সালের পেপার এই যে তার যদি আপনার কাজের সাথে যায়, সেগুলো হচ্ছে আপনি তাকে মেইল দিবেন যে আপনার এখানে কাজ আছে কিনা বা আমি আপনার সাথে ইন্টারেস্টেড, সেটা মেইল করতে হয়, সেটা আরেকটা পার্ট ইমেইলিংয়ে। সো এইগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আপনাকে খুঁজতে হবে, আপনাকে একটা টেমপ্লেট সাজাইতে হবে, আপনি তাকে এই যে কোন কোন প্রফেসর আপনার সাথে যায় ইউনিভার্সিটিগুলো লিস্ট ডাউন করতে হবে। সো এটা হচ্ছে আপনার ফান্ডিংয়ের একটা ব্যাপার, যে সবাইকে গাইডলাইন মানে সবাইকে একসাথে করে আপনার সিলেক্টেড প্রফেসরদের মেল দেওয়া সুন্দরভাবে। এবং মেল পাওয়ার পরে ধরেন হচ্ছে মেল পাইলাম, মেল দিলাম, তারপর আমার কোনো একটা হইলো না, আমার কোনোভাবেই হইলো না, কেউ আমাকে রিপ্লাই দিল না, তখন শেষ অপশন হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লাই। তো সেন্ট্রাল অ্যাপ্লাই কি, কোনো একটা ইউনিভার্সিটিতে যাবেন, যে কোনো একটা ইউনিভার্সিটি, আমি যদি দেখি যে ধরেন নোট ডোকাটা যদি অ্যাপ্লিকেশন দেই, সো অ্যাপ্লাই যদি যান, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের হচ্ছে দেখবেন অ্যাপ্লাই জায়গা আছে। তার আগে অবশ্যই তার অ্যাপ্লাইয়ের আগে দেখে নেবেন সেই প্রোগ্রামে অবশ্যই আপনার কি কি চাচ্ছে। যেমন এখানে যেমন হচ্ছে এটা গ্র্যাজুয়েট, আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট। সো গ্র্যাজুয়েটে যাবেন, যাওয়ার পর অবশ্যই দেখবেন আপনার সাথে যোগ্যতার সাথে তার যায় কিনা। যদি যায়, সে অবশ্যই এখানে জিআরই আইএলটিএস করে বলে দেবে যে আপনি যদি নতুন থাকেন সাইন আপ করে দিবেন। সেখানে দেখবেন কি কি চাচ্ছে, তারা অবশ্যই আপনার থেকে 3টা এলওআর চাবে, আপনার নর্মাল পেপারগুলো হচ্ছে আইএলটিএস এর রিপোর্টটা চাবে, আপনার যে ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার করছেন সেই ইউনিভার্সিটির পেপারটা চাবে, সেগুলো। আচ্ছা, আমি রেজিস্ট্রেশন না করলাম, আপনি নর্মালি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনের সময় তখন অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই পিএইচডিতে করবেন। সেন্ট্রাল অ্যাপ্লাই পিএইচডি ছাড়া আপনি ফান্ডিংটা পাবেন না, এটা আপনাদের ভালোর জন্য বললাম। যদি আপনি অ্যাপ্লাই করতেই হয় লাস্টে অবশ্যই করবেন, তখন 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করবেন অবশ্যই ভেবে চিনতে কোন 10টাতে আপনার চান্স আছে। 3ভাবে ক্যাটাগরিতে ভাগ করবেন, একটা হচ্ছে আপনি শিওর ক্যাশ যে আপনার ওইটা হইতে পারে, আরেকটা হচ্ছে আপনার ড্রিম ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে আপনার যে আপনি ধরেন হচ্ছে 50-50 চান্স, হইলেও হইতে পারে না হলে। কিছু ইউনিভার্সিটি হচ্ছে ড্রিম, আমার ভালো লাগে, ওই ইউনিভার্সিটিতে 2টা এরকম 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, তার মধ্যে কিছু ইউনিভার্সিটি থেকে আপনি ওয়েবার পাবেন। সো যেগুলোতে ওয়েবার পাবেন সেগুলোতে আগে মেল দিবেন ওয়েবারের জন্য যে আমি অ্যাপ্লিকেশনের জন্য ওয়েবার চাই, কারণ অ্যাপ্লিকেশন করতে অনেক টাকার ব্যাপার লাগে। সো আমি যদি এখানে আসি, তাদের যেমন রিকোয়ারমেন্টগুলো যদি দেখি, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যদি দেখি, এখানে দেখেন সুন্দর করে বলা আছে যে আইএলটিএস 6.5 রাখতে হবে,
জিআরই নট রিকোয়ার ফর অ্যাডমিশন, দেখেন অ্যাডমিশনের জন্য রিকোয়ার না, বাট হাউএভার এ জিআরই স্কোর অ্যাবভ মিডিয়ান 50%, উপরে যদি কোয়ান্টে পান তাহলে কিন্তু স্ট্রং রিকমেন্ডেড হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য। তার মানে দেখেন আপনি জিআরই দিলেন না, আরেকজন জিআরই দিল, পার্থক্য কিন্তু এক লাইনে আপনাকে একদম স্পষ্ট করে দিয়েছে। কথা কি বুঝছি ফান্ডিংয়ের ক্ষেত্রে? সবাই কি বুঝতেছি? এটা একটু আরেকটু রিপিট করুন কাইন্ডলি। কি প্রশ্ন পরে কি বলছে বলেন, আপনাকে রিপিট করতে হবে যেহেতু আপনি পড়ে নাকি কি বলছে এখানে বলেন, পড়েন কি বলছে এখানে? এখানে লেখা আছে GRE score is not required for admission. However, a GRE score above the median 50 percentile for the quantitative reasoning position is strongly recommended for gaining priority in assistantship. কি বলছে? মানে জিনিসটা হচ্ছে যদি আপনার ওই যে মিডিয়া ইয়েতে আপনার কোয়ান্টিটিভে যদি 50% বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য মোটামুটি আপনি রিকমেন্ডেড হবেন আর কি। হ্যাঁ, তাহলে এডমিশন তো যে কেউ হইতে পারে, আপনি টাকা স্ট্রংলি নিজে নিজে রিকমেন্ডেড। টাকা দিয়ে আচ্ছা বললো আচ্ছা তো বুঝতে পারছি। এডমিশনই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিজে টাকা দিয়ে বললো তো এডমিশন। তো আপনাকে ফান্ড দিবে কিভাবে? এই জায়গাতেই যে আপনি যে এই যে জিআরইটা দেখেন, আপনাকে কিন্তু দেখেন জিআরই লাগতেছে না, আপনি বলতে পারেন যে ভাই জিআরই তো দরকার নাই। কেন দরকার? জিআরই দরকার নাই অ্যাডমিশনের জন্য, বাট আপনি ফান্ড টাকা দিয়ে পড়তে চাচ্ছেন, টাকাটা দিবে কি? অলরেডি সে বলে দিয়েছে কোয়ান্টে 50%-এর উপরে পাইতে হবে, আইএলসি 6.5। তারপরও যদি অ্যাসিস্ট্যান্টশিপ দেখেন, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যদি হইতে চান অবশ্যই আইএলসি কত লাগবে? ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, একদম ক্লিয়ার কাট। মানে আপনি চান্স পেতে 6.5 প্রবলেম নাই, কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চান কিন্তু আপনার আইএলসে 7 নাই, আপনি দরকার না, আপনি জীবনও পাবেন না। সো এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করে আপনার যদি মনে হয় যে আপনি এলিজেবল, আপনি হচ্ছে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। এই পিএইচডির জন্য অ্যাপ্লাই করার জন্য এই যে ডেডলাইনগুলো দেখেন এখানে থাকে, যদি আপনি ফল সেমিস্টারের জন্য প্রায়োরিটি ডেডলাইন ফেব্রুয়ারির মধ্যে করে ফেলতে হয়, আর স্প্রিংয়ের জন্য সেপ্টেম্বর 1 তারিখের মধ্যে করে ফেলতে হয়, কারণ এরপরে সেপ্টেম্বর থেকে মোটামুটি হচ্ছে আবার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে ডেডলাইন শুরু হয় ফলের। আমরা ফল এগুলো নিয়ে বলবো। সো মেইনলি সবার যে জিনিসটা, সব ইউনিভার্সিটি গেলে আপনি এগুলো পাবেন, আপনি যাই কিনা দেখেন। এইখানে যদি এমএস করতে চান অবশ্যই 3 থাকতে হবে, আদারওয়াইজ আপনি এখানে অ্যাপ্লাই করলে উচিত না, কারণ হচ্ছে এটা তাদের রিকোয়ারমেন্ট, চান্স পাওয়ার। কিছু ইউনিভার্সিটি আছে রিকোয়ারমেন্ট 2.5 হলেও হবে, আইএল 6.5 হলেও হবে, জিআরই অপশনাল। আপনি এবার জিআরই ফাটাই দেন, যত বেশি দিবেন তত আপনার ফান্ডিং হবে, আপনি সেন্ট্রাল ফান্ডিং হয়ে যাবে, আপনার ওই প্রফেসরও লাগবে না। ধরেন আপনি হচ্ছে মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা ইউনিভার্সিটি, সেইখানে যদি আপনি ভালো জিআরই 320 দিয়ে অ্যাপ্লাই করেন, আপনি ধরে রাখেন আপনার হয়ে যাবে, কারণ 320 নিয়ে এখানে আর কেউ আসে নাই। সো আপনার যদি টার্গেট থাকে আপনি ইউএসএ টার্গেটেড, আপনি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে আমি কি বুঝতে পারছি এবার? সবাই একটু ক্লিয়ার? একটু কথা বলেন। ফান্ডিং জিনিসকে বুঝছি, এবারে কখন কোনটা অ্যাপ্লাই করলে আপনার যাবে, হেল্প হবে। এবার আসি হচ্ছে ডেডলাইন। নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন স্প্রিংয়ের ক্ষেত্রে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন থাকে, জানুয়ারি থেকে শুরু হয়ে যায়। তবে স্প্রিংয়ে ফান্ডগুলো কম থাকে, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের জন্য স্প্রিংয়ে আরও ফান্ড কমে গেছে। ফলের সব থেকে বেশি ফান্ড থাকে, কারণ ওদের হচ্ছে সেশন ইয়ারগুলো এন্ড হয় সেশনে ফলে। সো তখন আসলে অনেক কোম্পানি তাদের কাছে আছে আইসা রিচ করে, তখন আপনি ফান্ডটা বেশি পান। সেই জন্য আপনি ফল অ্যাপ্লাই টার্গেট করবেন, যেখানে অ্যাপ্লাই শুরু হয় সেপ্টেম্বর থেকে। তো সেপ্টেম্বর অ্যাপ্লাই শুরু হলে তার আগে অবশ্যই আপনার সবগুলো স্কোর থাকতে হবে। সবগুলো বলতে কি কি, আপনার অবশ্যই একটা সিবি, একটা জিআরই, একটা আইএলটিএস স্কোর থাকতে হবে, যেন আপনি অন্তত পক্ষে প্রফেসরকে মেল দিতে পারেন। প্রফেসরকে মেল দিতে লাগে সিবি আর হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এখন সিবির মধ্যে তো অবশ্যই জিআরই আইএলটিএস স্কোর ভালোভাবে থাকতে হবে, আদারওয়াইজও সে খুলেও দেখবে না। সো তার মানে কি, আপনি প্রফেসরকে মেলিং শুরু করবেন সেপ্টেম্বরে বা অগাস্ট থেকে, তবে তার আগে অবশ্যই আপনার এই স্কুলগুলো থাকতে হবে, যেহেতু আপনারা এখন এই ব্যাচটা সব থেকে মানে উপযুক্ত ব্যাচ, যেখানে আপনি চাইলেই 6 মাস সুন্দরভাবে পরে জিআর একটা ভালো স্কুল এনে বসতে পারবেন। যারা এখন থেকে আরও 2 মাস পরে 1 মাস পরে শুরু করবে, তারা রাশ টাইম যাবে, তারা অবশ্যই ফল 26 মিস করবে, তারা অবশ্যই মিস করবে, কারণ একটা প্রসেস আছে, আপনার জিআর একবার নাও হইতে পারে। ওয়েট কাজ করতেছি কি
এখানে একটা আছে তো, এটা লয়ে গেলে তো চলে। বাইকের মধ্যে একটা থাকে না, সবাই ইরানোস কি লেখা। ওকে, সবাই শুনতেছি? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। তাহলে আমি যেটা বললাম যে আপনার অবশ্যই উচিত সেপ্টেম্বরের মাঝে জিআরই এবং আইএলটিএস শেষ করে ফেলা। এখন এটা করার জন্য আপনি জাস্ট চিন্তা করেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 5 মাস, এপ্রিল সহ 6 মাস। তো আপনি যদি 4 মাসের মতো হচ্ছে জিআরইটা দেন, 5 মাসে মাসে পরীক্ষা দেন, 1 মাসে জিআরই ভালোভাবে পড়লে আপনার আইএলটিএস 1 মাসে পরীক্ষা বসতে পারবেন, এটা গ্যারান্টি। জিআরই খারাপভাবে পড়লে আইএলটিএস সময় লাগবে। তখন আপনি হচ্ছে চিন্তা করেন, আপনি সেপ্টেম্বর অ্যাপ্লাইটা শুরু হবে, আপনি হয়তো বা ডিসেম্বরে শেষ করবেন, আপনি কিন্তু অল্প সময় পাবেন। আপনার অনেক ইউনিভার্সিটি ডেডলাইন শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের 15, প্রত্যেক 15 দিন পর পর ডেডলাইন শেষ হয়। সেপ্টেম্বরে 1, সেপ্টেম্বরে 15, ডিসেম্বরে অক্টোবরে 1, অক্টোবরে 15। সিস্টেমটা হচ্ছে এটা ইউএসের। সো আপনি ডেডলাইন কিন্তু অনেক মিস হবে, যেগুলো হচ্ছে লাস্টের দিকে থাকবে, এগুলো খুব অল্প ইউনিভার্সিটি থাকবে। যেমন এখনও ফল 25 অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কয়েকটা ইউনিভার্সিটি যারা অলরেডি ফান্ডিং ডিসিশন হয়ে গেছে, বাট ওই যে নিজে কিছু স্টুডেন্ট দরকার, ওদের হচ্ছে টাকা পয়সারও স্টুডেন্ট দরকার, তাদের জন্য এখনও অ্যাপ্লিকেশনগুলো ওপেন আছে ফলের জন্য। কিন্তু এটা কিন্তু আপনারা খুব একটা যে ইফেক্টিভ হবে তা না। সো আপনার অবশ্যই মানে আপনি প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, মানে আপনি সেপ্টেম্বরের মাঝে সব করতে হবে। সো আপনারই একমাত্র ব্যাচ, আমি আবারও বলতেছি, একদম একদম গলায় গলায় আছেন। আপনি 1 মাস লেট করবেন মানে আপনার প্রিপারেশন লেট হবে, আপনার ডেডলাইন খারাপেন, আপনি কিন্তু ফল 27-এর জন্য চলে যাবেন। আপনারা চাইলেই ফল 26টা ধরে সুন্দরভাবে ধরতে পারবেন, কারণ আপনার কাছে একদম কাটা কাটা সময়। আপনি কিন্তু মানে অবহেলা করলে কমে যাবে, কমে যাওয়া মানে 3 মাস চলে আসবে, তখন কিন্তু স্কোরটা 320 যে টার্গেট করতেছেন সেটা হবে না। সো আপনাদের আমি আবার বলতে রিকোয়েস্ট, আপনারা এমন একটা সময় আছেন, আমার আগের বেচগুলো হচ্ছে কিছুদিন আগে গেছে, যেহেতু আগে আসছে 1 মাস, তাদের বেসিক শেষ হয়ে গেলে তারা হয় কি 1 মাস বেশি সময় পাবে। ধরেন লাস্টের দিকে প্রিপারেশনটা ঠিকঠাকভাবে হলো না, সে কিন্তু 1 মাস সময় পেচ্ছে, আপনি কিন্তু সেই সময়টা পাচ্ছেন না। আপনি একদম কাটা কাটা, আমার এখানে পড়তে গেলে 3 মাস বেচ, মক টক দিয়ে কিন্তু 5 মাস লাগবে পরীক্ষায় বসতে, কারণ একটা ভালো স্কোর 5 মাস লাগে। আপনি যতই বলেন না কারণ এটা জিআরই কখনো শর্টকাট হয় না। সো যদি ভালো স্কোরের জন্য 5 মাস লাগে, সো ওই 5 মাসটা কোথা থেকে আসবে? আপনার তো এই আপনার লাইফ থেকে দিতে হবে। তাহলে এই আপনার লাইফ থেকে যদি 5 মাস সময়টা দিতে হয়, সময়টা কই? প্রশ্ন হচ্ছে সময়টা কই? সময়টা কিন্তু নাই, একদম কাটা কাটা আছে। আপনি সেপ্টেম্বরের মধ্যে আইএলটিএস দিতে হবে। কারণ আমি আবারও বলি, প্রফেসরকে মেইল দিবেন আপনার সিবি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই দুইটা। সো সিবির মধ্যে অবশ্যই থাকতে হবে আপনার জিআর এবং আইএলটিএস। যদি থাকে, না থাকে, যে কোনো একটা অন্তত থাকতে হবে, যে আমি একটা আছে, আর একটা লিখে দিবেন যে আমি বসবো, পরীক্ষায় বসবো কিছুদিন পরে, এরকম বলে দিতে হবে। সো এই জিনিসগুলো ক্লিয়ার করে আপনি অ্যাপ্লাই দেবেন। সো আমি আবার বলছি, আপনার স্প্রিংয়ের কোনো চিন্তা ভাবনা আপনার করার দরকার নাই। আপনি ফল 26 চিন্তা করেন, সেটার অ্যাপ্লাই শুরু হবে সেপ্টেম্বর থেকে। আপনি চেষ্টা করবেন সেপ্টেম্বরের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাওয়ার। যদি কোনো কারণে মিস হয়, যেন অক্টোবর নভেম্বর আর যাতে পিছনে না যায়, কারণ অক্টোবর নভেম্বর যাওয়া মানে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আপনার হাতছাড়া হয়ে যাওয়া। সো আপনি এর আগে অবশ্যই আপনি সময় নেবেন, দেখবেন আপনার কোন ইউনিভার্সিটি ভালো লাগে, কোনগুলো আপনার রিকোয়ারমেন্টের সাথে যায়। সো অবশ্যই মনে রাখেন, একটা ফান্ড পাইতে গেলে আপনার আইএলটিএস 7 লাগবে, আর জিআরই স্কোর 310+ লাগবে, যেখানে কোয়ান্টিটি স্কোর 160+ রাখা আপনার জন্য ম্যান্ডেটরি, কারণ ওরা পেপারের জন্য আপনাকে নেবে। সো কোয়ান্টিটি স্কোর 160+ নিলে ওরা বুঝে নেয় আপনি পেপারে কাজ করতে পারবেন, কারণ এখানে এই অনেকগুলো হচ্ছে মেশিন লার্নিংয়ের মেথড আছে, সব কিছু আছে। কারণ আপনাকে নিবেই পেপার করানোর জন্য। আপনি ভাই চিন্তা করেন, আপনি কেন নেবেন? তার মানে আপনি কোয়ান্টিটি স্কোর তারা চাবে। সো চেষ্টা করবেন কোয়ান্টি 160-এর নিচে কোনোভাবে না আসুক। আর আমার ব্যাচ পড়লে আপনি 170 প্রিপারেশন নিয়ে যেতে পারবেন। সো কোয়ান্টি 170, 68 পাচ্ছে সবাই। সো মাথায় রাখেন, জাস্ট আমার সাথে ফলো করেন, আপনি স্কোরটা আসবে। তবে একটাই কথা, পরিশ্রমের জায়গা, কারণ টাফেস্ট এক্সাম মনে রাখেন, বিসিএস কিন্তু টাফেস্ট এক্সামের মধ্যে নাই, জিআরই টাফেস্ট এক্সামের মধ্যে আছে। তার মানে বিসিএস থেকে 1000 গুণ কঠিন। তারপরে বিসিএস পরে মানুষ 5 বছর পরে, একটা না 2-3 বছর। আর আপনি জিআরইর জন্য 6 মাস টানা না দিতে পারলে তাহলে কেমনি কি? আপনার তো ধরেন আপনি বিসিএস দিলেন, আপনি বিসিএস দেওয়ার পরে আপনি হয়তো বা এখানে অনেক বেশি রাজা রাজা হয়ে যাবেন, কিন্তু আপনি সে বিসিএসে 5 বছর যা করবে, আপনি ওইখানে 5 বছরে তার থেকে ভালো করবেন। সো জিনিসটা এরকম, আপনি এখানে জাস্ট 6টা মাস একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আর কিচ্ছু না। সো অ্যাপ্লিকেশন টাইমলাইনটা সবাই বুঝছি, কখনের মধ্যে সব কিছু ক্লিয়ার করে অ্যাপ্লাই করবেন। সবাই ক্লিয়ার? ওকে, দেন আসি হচ্ছে, এবার আসে হ্যাঁ টাকা। অনেকে ভাবে হচ্ছে যে আমি তো ফুল ফান্ড পাবো, তাহলে আমার টাকা কি লাগবে? শুনেন, এটা আমি জাস্ট আগে থেকে ফুল ক্লিয়ার কাট করে দেওয়া, যে আপনার 6 মাস পরে 5 মাস পর পরীক্ষা দিবেন, তারপরে কত টাকা লাগতে পারে সেগুলো হাতে থাকা জমানোটা আপনার দায়িত্ব।
কারণ এটাও একটা বার্ডেন পড়ে যে অনেকে না চিন্তা করে সরাসরি জিআরইতে চলে আসে, বাকি সময়টা যে তার হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন যায়, সেই জন্য আস্তে আস্তে জমাইতে হবে। সেটা কি, জিএরই একটা পরীক্ষা উইদাউট ওয়েবার পাইলে কিছু কমে 26,000 টাকার মতো যাচ্ছে, যেখানে এটা যাবেই আপনার যদি জিআরই পরীক্ষা দেন। তারপরে আইএলস দিতে হবে, আইএলস এখন 25,000 টাকা দিতে হয়। তারপরে কোনো কোনো ইউনিভার্সিটি ওয়েস চায়, মানে আপনার ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশনটা চায়, অনেক জায়গায় চায় না, এটা অপশনাল। যদি আপনার পছন্দের ইউনিভার্সিটি ওয়েস চায় আপনার অবশ্যই ওয়েস করতে হয়, সেটা অ্যাপ্রক্সিমেটলি ওই পাঠানো সব মিলে 33,000 টাকার মতো লাগে। তারপরে যে ইউনিভার্সিটি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, 10টা ইউনিভার্সিটিতে অনেক সময় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিআরই স্কোরটা পাঠাইতে হয়। কীভাবে? আপনার জিআরই পোর্টাল থেকে পাঠাইতে হয়। তো সেইখানে অ্যাপ্রক্সিমেটলি $50 যদি চিন্তা করি তাহলে 5,000 টাকাই ধরলাম, অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা এখানে। আইএলসের জন্য 2,400 টাকা যদি পেপার বেস পাঠান, ইলেকট্রনিকটা টাকা লাগে না। তার মানে আপনি এইখানে 2,400 কখন একবার লাগবে যে ইউনিভার্সিটি চান্স পাবেন তার জন্য, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা একবার লাগবে যে ইউনিভার্সিটি চান্স পাবেন তাকে দেওয়ার জন্য। সো আলটিমেটলি এখানেও একটা টাকা লাগতেছে। এক সেকেন্ড, জি আসছেন আপনি? ওকে, হ্যালো, শুনতে পাচ্ছি? একজন জি কনফার্ম করলে শোনা যাচ্ছে। তার মানে আপনি দেখেন এই অ্যামাউন্ট জিআরইর এই অ্যামাউন্টটা ফিক্সড আপনাকে ইউজ করতে হচ্ছে, এখানে 25,000 দিতে হচ্ছে, এখানে 5,000 টাকা দিতেই হচ্ছে। ধরুন কয়েকবার দিতে হতে পারে, ধরুন 10টার মধ্যে 5টার মধ্যে, ধরুন সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের কথা বলতেছি, ধরুন 10টা অ্যাপ্লাই করবেন, দিন শেষে 10টা অ্যাপ্লাইয়ের জন্য আপনার অবশ্যই পার অ্যাপ্লাই কিন্তু প্রায় 10,000 টাকার মতো লাগে। 10,000 না হলেও 8-9,000 লাগে, কারণ প্রত্যেকটা $60 $70 করে অ্যাপ্লিকেশন ফি। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি এখন ওয়েবার করে না, তবে আর্লি অ্যাপ্লাই করলে ওয়েবার করে। তো আপনি হয়তো বা 10টা থেকে 7টার মধ্যে ওয়েবার পাবেন, বাকি 70,000 টাকা কিন্তু এখানে লাগবে আপনার সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। ফান্ডিং পেয়ে গেলে প্রফেসর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো বা প্রফেসর সরাসরি বলে দিলে একটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। কিন্তু আপনি ধরুন প্রফেসর ম্যানেজ হইলো না, তখন কিন্তু আপনার এইটা মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে অন্তত 10টা অ্যাপ্লাই করবো, তার মধ্যে 5টা কি 6টা হচ্ছে আমি ওয়েবার পেতে পারি, আর 5টা আমি অ্যাপ্লাই করবো। আলটিমেটলি 60 থেকে 70,000 টাকা এখানে আমার লাগবে। সো জিআরই আবার স্কোরটা দেখেন, বিমান ভাড়া সববার এগুলো বাদ দেন, তারপরেও কিন্তু এখানে 1.5 লাখ টাকার মতো একটা খরচ আছে, 1.5 লাখ বা 1,70,000 মতো। এই জিনিসটা কিন্তু মেন্টালি আপনার প্রিপারেশন রাখতে হবে। আমি হয়তো বা বাস্তবতা বলছি, এখন বলবেন যে ভাই জিআরই করবো না, কিন্তু এটাই বাস্তবতা, বুঝছি। এই খরচটা কিন্তু লাগতে পারে, তো লাগতে পারে বলতে এগুলো তো লাগবেই। সো এগুলো প্রিপারেশন আস্তে আস্তে নেন, 6 মাস পরে লাগবে আপনার, লাগবে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাসকে ভাগ করেন যে আমি কত টাকা করে রাখবে, সেভিং করতে হবে। শুধুমাত্র জিআরই আইএলটিএস কোডটা রেখে, মানে টাকাটা রেখে দিলে হবে না, অন্য টাকাগুলো আপনার হাতে রাখতে হবে অন্তত পক্ষে, যেন ফল 26টা মিস না হয়, অন্তত সেন্ট্রাল অ্যাপ্লাই জন্য করতে পারেন। ক্লিয়ার ভাইয়া বুড়া? সবাই বুঝছি, রিয়ালিটি বললাম আর কি। তো ওকে, সো ওভারঅল জিনিসগুলো গেল জিআরই। আমি আবার বললাম যে জিআরই কেন লাগবে। জিআরই হচ্ছে আমার ফান্ডিংটা এনশিওর করার জন্য লাগবে। জিআরই আপনি কানাডা ইউএসএতে জন্যই লাগে, অন্য জায়গায় যেহেতু আসলে খুব একটা, যেমন অস্ট্রেলিয়া, তারা বিজনেসই হচ্ছে স্টাডি বিজনেস, তারা তো ফান্ডিংয়ের এখানে কোনো হিসাব নেই। সো আমরা আবার বলছি, আমরা ফান্ডিং নিয়ে কথা বলতেছি, স্কলারশিপ নিয়ে না। স্কলারশিপ হচ্ছে আপনাকে ধরেন 100 টাকার মধ্যে 60 টাকা 70 টাকা স্কলারশিপ দিলে 30 টাকা কিন্তু আপনার দিতেই হবে। ফান্ডিংয়ের ক্ষেত্রে, ফুল ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হয় না, বরঞ্চ আপনি যদি টিআর এর 2টা পান আপনি বরং টাকা বেশি পান। সো এই জিনিসটা, এখন আপনি ফান্ডিং যদি পাইতে চান অবশ্যই আপনাকে জিআর স্কোর ভালো করতে হবে যদি ভালো করতে চান। তো এই জিনিসগুলো আপনি ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এখন জিআরই যাওয়ার আগে আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ভাইয়া, ওই যে ফান্ডিং এবং টিএ, এই দুইটার মানে ইয়েটা কি আসলে? টিএ হচ্ছে বুঝতে পারছি যে ওটা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে, বা জিএ হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ফান্ডিং এর সাথে এটার ইয়েটা কি? ফান্ডিং বলতে দুইটাই, একটা হচ্ছে ফান্ডিংটাই দুই রকম, একটা হচ্ছে টিএ অথবা আরএ, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, দুইটা থেকে পাইলেন। আরেকটা হচ্ছে স্কলারশিপ। স্কলারশিপ হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরেন আপনি বাংলাদেশে চিন্তা করেন, বলে না যে ধরেন অমুক মন্ত্রীর নামে একটা স্কলারশিপ চালু হয়, কিছু টাকা দেয়, 50% টাকা এরকম। সো এইরকম এটাকে বলে স্কলারশিপ, অর্থাৎ আপনার পেমেন্টের কিছু টাকা হচ্ছে হয়তো বা অন্যজন বের করে,
ফুল টাকা তার না, মানে আমরা চেষ্টা করব ফান্ডিং এর জন্য, ফান্ডিং এর রাইট? জন্য। সো ফান্ডিংটাই হচ্ছে, আপনি স্কলারশিপ আপনি চাইলে জিআরই ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে আপনি কিছু পার্সেন্টেজ হেল্প পাবেন, কম পাবেন, কিন্তু আপনার ফান্ডিং এর জন্য আলটিমেটলি ওই আর এ বা টিএ যেটা সেটা হেল্প করতে, সেটার জন্য এই প্রফেসরকে মেইল করা, এই জিনিসগুলো আর কি। আচ্ছা। আচ্ছা, আমি ধন্যবাদ ভাই। আমি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আমার হয়তো মাস্টার্স করাই আছে এখানে, আমি যদি ফের মাস্টার্স করতে চাই, তাহলে সিভিতে কি আমি আমার এখানে যে মাস্টার্স করা সেটাকে উল্লেখ করবো কিনা? হ্যাঁ, নাম্বার রানিং ওয়ান। করতে পারেন, সমস্যা নেই। ধরেন শুনেন, মাস্টার্স করতে গেলে আবার এখানে ক্লিয়ার করবেন, সেন্ট্রাল অ্যাপ্লাই কিন্তু মাস্টার্সে ফান্ডিং দেয় না, লেখা থাকে যে আমি ফান্ডিং দিব না। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। একদম সরাসরি বলা থাকে আমি ফান্ডিং দিব না। আপনি রিকোয়েস্ট করলে বলবে আমি সেন্ট্রাল অ্যাপ্লাই ফান্ডিং দেই না, আমি পিএইচডি যে, তার মানে আপনি নিজের টাকায় 100 বার মাস্টার্স করেন, তাতে তাদের কোনো আসে যায় না। কথা বুঝছেন? আচ্ছা, তার মানে ডাবল মাস্টার্স করেন। ইউএসএ থেকে, হ্যাঁ, কোনো ইউনিভার্সিটি কোনো মাস্টার্সে ইউনিভার্সিটি না, মানে ফান্ড দিবে না? ম্যাক্সিমামই দিবে না। আপনি এটা খুঁজতে দিবে পারেন না। অনেকভাবে যে আচ্ছা, আচ্ছা। এই কোনটাতে দেয়। এখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি আবার বলছি যে আপনি মাস্টার্সে ফান্ডিংটা তারা দিবে না, দেয় না, এটা আমার দেখা মতে। এখন দুই একটা জিনিস হয়তো বা আপনি করতে পারেন, এক্সেপশনাল পাইতে পারেন, এই দুই একটার জন্য তো আপনি বড় স্বার্থ হারাইতে পারেন না। তো আপনি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। প্রফেসর মেইল করবেন, আ- প্রফেসরে বলবেন যে আমি প্রথমে মাস্টার্স করি, তারপর আমি পিএইচডি যাব। প্রফেসরের সাথে ডিল করে যদি আপনি মাস্টার্সে করতে পারেন, কারণ ফান্ড তো দিবে প্রফেসর, সেন্ট্রাল অ্যাপ্লাই ফান্ড হ্যাঁ, দিবে হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সিটি মাস্টার্সে দিবে না। প্রফেসর যদি মাস্টার্সের জন্য ফান্ড দেয়, আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনি তো আগে যদি প্রফেসর ম্যানেজ বুঝছি। করে ফেলেন। আচ্ছা, প্রফেসরকে সিভি যেটা পাঠাবো, সেখানে আমি যে এখানে মাস্টার্স করলাম সেটা দিলে তো কোনো সমস্যা নেই, তাই না, না? অবশ্যই না। ডাবল মাস্টার্স। ডাবল মাস্টার্স হইলো ঠিক কোনো আছে, সমস্যা নেই। ঠিক আছে, ডাবল ধন্যবাদ মাস্টার্স ভাই। অনেকেই করে, প্রবলেম নেই। তো আচ্ছা, এই হচ্ছে গেল। আর কারো কোনো কোশ্চেন এইটুকুর মধ্যে? ইউনিভার্সিটি বা এই টাইপের যাই ইচ্ছা বলেন, শেষ করে তারপরে যাই জিআরিতে। এনিথিং আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাই, যে ট্রাম্প যে ফান্ড ব্যাপারে অফ করে দিচ্ছে, এক্ষেত্রে কি ভাইয়া ফান্ড অফ নেক্সট না, ফান্ড হচ্ছে কিছু কিছু জায়গার ফান্ড কমে গেছে, রেশিও এখন কমে যাওয়া মানে আপনার, তার মানে কি আপনার কি বেরলো, কম্পিটিশন কি বেড়ে গেছে? বেড়ে গেছে। তার মানে আগে জিআরই স্কোর যদি 305 লাগতো, এখন কত দিয়ে হবে? 300 বেড়ে 10 গেল, একটু লাগবে। 10 হয়ে গেল। সো জিনিসটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে বেড়ে গেল, যে জিনিসটা হচ্ছে আপনার অফ হয়ে যায় না, বেড়ে গেল। এই জন্য দেখুন স্প্রিংয়ে ফান্ডিং খুব কম, দেখবেন নেক্সট বিএসএতে স্প্রিংয়ে খুব একটা ফান্ডিং পাচ্ছে না, কিন্তু ফলে পাবে। এই জিনিসটা মানে ফান্ড কমে গেছে, এই না যে বন্ধ হয়ে গেছে। ধরেন আপনার কাছে এখন হচ্ছে বেস্ট খুঁজবে, এখন ধরেন আপনার জিআরই স্কোর আনা উচিত সেইভাবেই, যে আমি ফান্ড যেটা আছে আমি এটাই নিব। মানে ট্রাম্প তারা হচ্ছে এখন হচ্ছে এরকম যে আমি শিক্ষা ক্ষেত্রে আমি এইভাবে কমাইছি, কমানো মানে এই না যে হচ্ছে একদম বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? সো আপনি পাবেন ফান্ড জি ভাইয়া। অহরহ হচ্ছে, দেখেন আপনি নেক্সট বিএসএতে যান, অহরহ ইন্টারভিউ দিচ্ছে, ফান্ড তো পাচ্ছে, কিন্তু কথা হচ্ছে কারা পাচ্ছে, যাদের প্রোফাইলগুলো দেখেন, একটু প্রোফাইলগুলো ঘাটলে দেখবেন এখন তুলনামূলকভাবে একটু বেটার কোয়ালিটিগুলো পাচ্ছে। আর দিন দিন ওই বেটার কোয়ালিটি আর বাড়তে থাকবে। ধরেন তার জিআর স্কোর দেখবেন এভারেজ এখন ইজিলি 315-20-এর দিকে সিলেক্ট হওয়া শুরু হবে, কারণ ওখানে ইজিলি একটু টেকনিক্যালি পড়লে 315-20 পাওয়া যায়, 15 উপরে তো পাওয়া যায়। সো আগে 305-এও ফান্ড পাইছে, কিন্তু এখন 305 থেকে 310 বেশি প্রেফার করবে, কারণ ওই যে আপনার কাছে একই প্রফেসরের কাছে 4-5টা এসওপি গেল, তার মধ্যে সবগুলো প্যাকেজ আকারে গেল, সেখান থেকে যারটা ভালো হবে। সো ভালো বলতে কি আপনার খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে এসওপি এলওআরে। ধরেন এলওআরও কিন্তু একটা ঝামেলার ব্যাপার। এলওআর আমি আবারও বলছি, এলওআর হচ্ছে একটা পিডিএফ নিয়ে ফেলবেন, এটা বারবার জমা দিবেন এরকম না, কিন্তু আপনার প্রফেসরের কাছে মেইল যাবে, সে বারবারে ফর্মটা পূরণ করতে হবে। তার মানে আপনি প্রফেসরের কাছে কিন্তু দায়বদ্ধ, সে কিভাবে লিখতেছে সেটাও কিন্তু আপনার ব্যাপার, সে ঠিকভাবে দিচ্ছে কিনা জমা সেখানেও ব্যাপার। তার মানে আপনার প্রফেসরের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক এখানে লাগবে ফান্ড, মানে অন্ততপক্ষে ইউনিভার্সিটি সিলেকশনের জন্য। তার মানে আপনার প্রত্যেকটা একটা মানে প্যাকেজ, মানে আপনি সব ভালো করলেন, আপনি প্রফেসরদের থেকে এলওআর নিতে পারলেন না, এলওআর জমা না দিলে কিন্তু অ্যাডমিশন কমিটি পর্যন্ত সেটা যায়ই না অ্যাপ্লিকেশনটা। আমি কি বুঝতে পারছি? এলওআর তারা যখন সাবমিটটা করবে তখন অ্যাডমিশন ডিসিশন কমিটিতে যাবে। তার মানে আপনার প্রফেসর যদি উইলিংলি বা একটা হলে হয়ে যেত যে স্যার আপনি দিয়ে দেন, 3 জনের কাছে দিতে হয়, 3 জন জমা দেওয়ার পরেই অ্যাডমিশন কমিটির কাছে যায়। তার মানে আপনি কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আপনি এলওআরটাও ঠিকভাবে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু ম্যাটার করে, বুঝছেন? ভাই আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এলওআরটাই আমার কাছে সব থেকে কমপ্লিকেটেড মনে হয়, অন্যগুলা নিজে নিজে করা যায়, এলওআর অন্যদের হাত ধরে করতে হয় আর কি।
তো এটা হচ্ছে যে মনে করেন যে আমি আন্ডারগ্রেডে পড়েছি, সেই সব স্যারদের সাথে এখন আর আমার কোনো কন্ট্যাক্টই নাই। হুম। আহ, এক- এই অবস্থায় আমি আমার মনে করেন 3টা এলো আর 2টা আমি কোথাও থেকে নিয়ে আসতে পারছি, ইউনিভার্সিটি অন্য জায়গায় মাস্টার্স করেছি সেখান থেকে নিয়ে আসতে পারছি, কিন্তু একটা কি আমি একটা হচ্ছে টিচিং আমি প্রফেশনাল থেকে দিবেন। আমি আপনাকে বলি, যদি আপনার প্রফেশন থাকে, প্রফেশন, ধরুন আপনি হুম হুম প্রফেশন চাকরি করেন, একটা হুম হচ্ছে হুম। প্রফেশন হচ্ছে যার আন্ডারে চাকরি করেন, ধরুন আপনি যে জবে, এরকম সেই জবে থেকে সরাসরি সেখান থেকে নিতে পারেন। যেমন আমি যদি দেখাই, আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ, না তাহলে আমার প্রিন্সিপাল দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যার আন্ডার প্রিন্সিপাল দিতে পারবে। যেমন আপনি জব করেন, সে হ্যাঁ কে হ্যাঁ। আপনার, তার একটা বলে দিতে হবে, ইলোনিয়াস মেবি, আচ্ছা না আমি দাঁড়ান, লুসিনি, হ্যাঁ সেটা হচ্ছে, আচ্ছা, আমার প্রফেসর, আমি ধরলাম আমার প্রিন্সিপাল একটা দিলেন, আমার অন্য কোনো সহকর্মী যাদের সাথে আমি কোনো প্রজেক্টে কাজ না করেছি তারা ওইখানে দিতে আবার অনেক পারবেন? সময় বলে দেয়, যেমন ওইখানে বলে দেয় আপনার ইউনিভার্সিটি বা আপনার এডুকেশন লাইফে দুইটা লাগবে, আর একটা হচ্ছে হুম হুম হুম। আপনার হচ্ছে ওয়ার্ক ক্ষেত্রে, এটা তারা বলে দেয় যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। তো সেই আচ্ছা ক্ষেত্রে যদি বলে দেয় এরকম, তো তাহলে আর একের দিক তার পারতেছেন না। আচ্ছা, আমি বলি, এরকম কি কখনো বলে যে 3টাই প্রফেসরের থেকে দিতে হবে? না এরকম, মানে এরকম বলেন তিনটা এলো আর চাই, তবে তিনটা অনেক সময় যেই জায়গায় ধরেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে তিনটাই হচ্ছে প্রফেসর থেকে লাগবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি যেমন দেখেন সিকিউ 3 লেটার অফ রিকমেন্ডেশন, এখানে কিন্তু বলে না কার থেকে নেবেন। তো আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম আচ্ছা। চেষ্টা করে দুইটা হচ্ছে এখান থেকে নিয়ে, একটা হচ্ছে আপনার হুম, ওইখান থেকে নিতে, অথবা তিনটাই প্রফেসর থেকে নিয়ে। নর্মালি স্টুডেন্ট হিসেবে তো আর তিনটা, আর বাহির থেকে কাকে নেবেন? জব জি জি। এক্সপিরিয়েন্স থাকলে একটা জব এক্সপিরিয়েন্স থেকে নেয়। আমার যতটুকু জানা মতে এইখানেও মেবি একটা জবের জন্য নেয়। আমার যতটুকু মনে আছে যে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, তখন হচ্ছে একটা হচ্ছে তারা চায় যে আপনি অবশ্যই জবেরটা দেন, মানে আচ্ছা জবের এখানে দেন। এটাই মেবি, আমি ভুলে গেছি কোন ইউনিভার্সিটিটা, বাট আমি অ্যাপ্লাই করার সময় দেখছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। আমার তো যেখানে একাডেমিক সেখানে আমার জব, সেক্ষেত্রে আমি কোন তিনজন চয়েস করবো? আমার তো মানে টিচার আপনি যারা তারাই সহকর্মী এখন। টিচারই এখন, মানে ধরেন আপনি তিনজন নেন না, আপনি তিনজন নেন, আপনি জাস্ট লেখার সময় লিখে দিবেন কে টিচার না বিয়েতে, আপনাকে রিলেশনশিপটা লিখতে বলবে। রিলেশনশিপটা তো আচ্ছা আপনার জানতে চাবে সেখানে, বুঝেন নাই? আচ্ছা স্পেসিফিক্যালি আমার আন্ডারগ্রেডে যদি না দেই, স্পেসিফিক্যালি আন্ডারগ্রেডে না যেখানে না, পড়েছি আন্ডারগ্রেড সেটা যদি লাগবে না, না দিই। আপনার মাস্টার্সের দেন, মানে ওইটা সমস্যা না, আপনার সাথে কোরিলেট করছে বা আপনার সাথে একদম সরাসরি কানেক্টেড এরকম মানুষ লাগবে অবশ্যই। সেই মানুষটার আপনার যে হচ্ছে এই যে ইডু মিল বা যেটা আছে সেই মিলটা থাকতে হবে। ধরেন আপনি জব করে, ওই যে আপনি ভাবতেছেন যে আপনার ইউনিভার্সিটি টিচারকে বললেন না, এই যে হুম হুম। প্রিন্সিপালের ধরেন হচ্ছে ইডু মিল নাই, শুধু মেইল হচ্ছে কি ও জিমেল, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ও ঠিক আছে, সো আমি একটা দাঁড়ান, আমি যে কোনো একটা ইউনিভার্সিটি নেই, নিয়ে অ্যাপ্লাইয়ের জিনিসটা দেখানোর আচ্ছা ট্রাই আচ্ছা। করি। ভাই এর মাঝে একটা প্রশ্ন করি। বলেন। ভাই আমি যে ইউনিভার্সিটি থেকে পড়ছি ওইখান থেকে আমাকে দুটো প্রফেসর দুইটা এলওয়ার্ড দিল, বাট আরেকটা ইউনিভার্সিটি থেকে ওনার সঙ্গে কোনো কাজ করি নাই, বাট উনি আমাকে চেনে, রিলেটিভ। ওনার কাছ থেকে না কি আমি রিলেটিভ হলে তো কি লিখবেন, আপনার সম্পর্ক কি রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ, না না রিলেটিভ আমি দিয়ে হবে? আপনার কি দিতে হবে? রিলেশনটা তো একটা লিখতে হবে সেখানে, রিলেশনে কি দিবেন? হ্যাঁ, এটা বললাম যে এটা কি নেওয়া যাবে কিনা। কি দিবেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি ধরেন দিলেন, সেটাকে আপনার সিভিতে উল্লেখ করতে হবে না আপনি সেখানে আসলেই ছিলেন? শুনেন, একটার সাথে একটা কোরিলেট না। হ্যাঁ আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন না? জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে এলওআর যেহেতু ঝামেলার ব্যাপার, আসলে ঝামেলা এটা মনে হচ্ছে। আমার একজন টিচার, উনি এখন ইউএসএ তে একটা ইউনিভার্সিটি টিচার, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন আমার স্টুডেন্ট লাইফে। হুম, আমার প্রশ্ন হচ্ছে আমি কি ওনার কাছ থেকে এলওআর নিতে পারবো অবশ্যই কিনা নিতে এবং পারবেন, সেটা আমি নিজেই কেমন তো হবে? নিয়েছি, আমি নিজে, আমার ইউনিভার্সিটি টিচার হচ্ছে চায়নাতে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা, সেক্ষেত্রে আমি রিলেশন কি সেটা লিখবো? হ্যাঁ, আমার যা রিলেশনের টিচার, এবং আমার যেমন উনি সুপারভাইজার ছিল, কিন্তু ওনার কাছে কিন্তু আপনার ওনার ইয়েটা ছিল, ইডু মিলটা ছিল আমার ইউনিভার্সিটির, হ্যাঁ এখনো আছে। সে হ্যাঁ। ওই ইডু মিল দিয়ে কিন্তু রিপ্লাই দিতে হবে, কথা কি বুঝতে পারছি? ও আচ্ছা, এখন আমার টিচার তো আমেরিকায় আসছেন, তাহলে উনি বাংলাদেশে এই ইমেলটা ব্যবহার করতে ইডু হবে মিলটা সেক্ষেত্রে, ব্যবহার তাই না? করতে হবে, হ্যাঁ আমি এটাই বোঝাচ্ছি। আচ্ছা, আর আমার মাস্টার্স যিনি সুপারভাইজার ছিলেন তিনি কিন্তু রিটায়ারমেন্টে চলে গেলেন। তো
তো উনি কি এলওআর দিতে পারবেন? ওনার তো ইডুমিলটা থাকবে বলবৎ। ইডুমিল যদি থাকে তাহলে দিতে পারবে, মানে ঠিক ইডুমিল যদি আছে। থাকে সে ইডুমিলে দিতে হবে। শুনুন, ওরা বিশ্বাসযোগ্য কোনটা হবে, বিশ্বাস করবে শুধু ইডুমিলটা, সে কিন্তু এসে আপনার ইউনিভার্সিটি চেক করতে আসবে না বা যে উনি আপনার পিএইচডি, রিটায়ারমেন্টে আছে কিনা, তাই না? হ্যাঁ এটা হ্যাঁ, চেক করতে বুঝছি আসবে না, বুঝছি। কিন্তু আপনি ভালো করে ওই যে এইটাই চেক করতে আসবে যে আসলে তার তার যাকে মেইল দিলেন, নর্মালি চাই আপনার যে একাডেমিক মেইলটা ইডুমিলটা, ঠিক আপনার আছে যে কিনা। একাডেমিক মেইলটা, তার একাডেমিক মেইল মিলতেছে, তার মানে কি অবশ্যই হচ্ছে সে ভ্যালিড। হ্যাঁ, আর ভ্যালিড। একাডেমিক মেইল তার হচ্ছে বানানো যায় না। আচ্ছা, আর এই যে ফল সিজন যেটা সেপ্টেম্বর থেকে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন এবং প্রফেসরকে মেইল করা, এটা কোন সময় থেকে দুটোকে কোইনসাইড শুরু করতে হবে নাকি আগে পরে? সেন্ট্রাল, শুনেন, প্রফেসর মেইল করে আপনি আজকে থেকেও পারবেন, কিন্তু আপনার কাছে আচ্ছা যখন আচ্ছা। স্কোর আসা শুরু হবে তখন থেকে মেইল করা শুরু করবেন, কারণ আপনি স্কোর ছাড়া তো আর মেইল করে লাভ নাই, তাই না? কারণ স্কোর হ্যাঁ হ্যাঁ। ছাড়া তো আপনার একটা আ- সিবিও হচ্ছে না, ইও হচ্ছে কি, মানে স্কোর যদি আচ্ছা। ছাড়া, স্কোর ছাড়া তো আপনি হ্যাঁ হ্যাঁ। চাইলে হচ্ছে আপনি ধরেন সিবি দিলেন, ওই সিবি কি প্রফেসর খুলে দেখবে? না না, আমি সেটাই বলছি আর কি। ধরুন আমি স্কুলগুলো নেওয়ার পরে কোনো একটা প্রফেসরকে মেইল করলাম, উনি যদি কোনো রকমের এগ্রি করে, তাহলে তারপরে কি আমি সেই ইউনিভার্সিটিতে আবার সেন্ট্রালি করব? হ্যাঁ, উনি অ্যাপ্লাই এগ্রি করার পরে তো আপনার সেন্ট্রালি যাইতেই হবে। উনি এগ্রি করা মানে কি, আপনার আপনার কাছে এখন ওনার হচ্ছে একটা রিকমেন্ডেশন আছে, এখন সরাসরি আপনি ওটা অ্যাপ্লাই করা মানে আপনার এটা হয়ে গেছে এখন। আর আরেকটা হয়তো ও যদি এরকম হয়তো, যদি উনি না করে তখন আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করে বসে আছেন, আপনার ফান্ড হবে কি হবে না এই গ্যারান্টি নাই, বসে আছেন। ও কিন্তু ও উনি আচ্ছা অ্যাপ্লাই আচ্ছা। করার মানে তো আর আপনার ফান্ডটা হয়ে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটা ধারণা ছিল, বা আমি শুনে শুনে ধারণাটা পাইছিলাম যে ইউএসএ তে প্রফেসরকে মেইল করা লাগে না, সেন্ট্রালি হয়। এইটা তাহলে আমার না ভুল না, জানা ছিল মনে এটা হয়, তাই না? শোনেন, ইউএসএ তে সেন্ট্রালি হয় বলতে কি, ধরেন কিছু কিছু ইউনিভার্সিটি যে কিছু কিছু সাবজেক্ট, ধরেন ধরেন বায়োলজিক্যাল সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো তো হ্যাঁ হ্যাঁ। আপনার ইয়ে লাগে না। এই যে ধরেন আপনি যদি চিন্তা করেন, তাদের হচ্ছে খুব একটা যে প্রফেসররা অনেক বেশি রিসার্চ করে এরকম তো না। তো তাদের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। কি, যেহেতু পিএইচডি যদি অ্যাপ্লাই যদি করেন, সেক্ষেত্রে তাদের ফান্ডিংটা হয় যে ইউনিভার্সিটি কেন্দ্রিক, যেহেতু ইউনিভার্সিটি কেন্দ্রিক রিসার্চটা হয় সেখানে দেয়, এই জন্য ওই সাবজেক্টগুলো তার ওইভাবে চিন্তা করতে পারবেন না, তাই না? বুঝছি বুঝছি। সো আচ্ছা, তাহলে মাস্টার্স যদি যেতে চায় তাহলে তার সেখানেও তো প্রফেসরকে মেইল করতে হবে, মাস্টার্স হ্যাঁ, আন্ডারে করতে না না, হবে আপনি সেখানে। যদি ফান্ডিং সহ যাইতে চান, শিওর ফান্ডিং, হ্যাঁ তাহলে প্রফেসর মেনলি হ্যাঁ হচ্ছে হ্যাঁ। একমাত্র শিওর বলতে পারবে যে আমি ফান্ডিং সেটা পাইছি। মাস্টার্স হোক আর পিএইচডি হোক, পিএইচডি তাই না? হোক, হ্যাঁ। আর আপনি যদি সেন্ট্রাল অ্যাপ্লাই করেন, সেখানে বসে থাকতেও বা অপেক্ষায় তারা আসলে আপনাকে ফান্ড দিল কি দিল না, দিচ্ছে না কিনা দিল নাই। ফান্ডটা, হ্যাঁ অনেক সময় অফার করবে কিন্তু বুঝছি। ফান্ড ছাড়া অফার করবে, যেমন দেখেন, একটা অ্যাপ্লিকেশন পোর্টালে গেলাম যেখানে আপনার স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন, এটা ক্যান্টাকি ইউনিভার্সিটি। এখন দেখেন ওদের গ্রাজুয়েট আর ফেলোশিপ অ্যাপ্লিকেশন, ফেলোশিপ বলতে আপনি ফান্ডিংয়ের জন্য কেউ চাওয়া আর কি, যে আমার ফেলোশিপের জন্য দেন। গ্রাজুয়েটের অ্যাপ্লাই করবেন, ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এখানে যদি যান আর কী কী চায় আর কি এটা জানার জন্য আর কি। তো নর্মালি হচ্ছে, তো সে বলে দিয়েছে গ্রাজুয়েটের জন্য সিজিপিএ 3 লাগবে, স্কেলে জিপিএ এবং আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, টেস্ট স্কোর বলতে জিআরই আইএলস, রিকমেন্ডেশন ইনফরমেশন এবং ডকুমেন্ট যেগুলো লাগবে, তার মধ্যে রিজিউমি লাগবে, পার্সোনাল স্টেটমেন্ট মানে এসওপি, রাইটিং স্যাম্পল বলতে হচ্ছে আপনার পেপার থাকলে পেপার, পোর্টফোলিও যেগুলো লাগে। সো এখানে এখন আপনার দেখেন $75 আপনার লাগবেই, দেখেন এইগুলা লাগবেই, এগুলো আপনাকে তারা হচ্ছে মাফ করতে চায় না। আর ফাইনাল স্টেপ যদি আপনি সিলেক্ট হয়ে যান, তখন আপনার ইলেকট্রনিকভাবে ট্রান্সক্রিপ্টগুলো পাঠাতে হবে অথবা হার্ড কপি পাঠাতে হবে এই অ্যাড্রেসে, সুন্দরভাবে সব বলা আছে। এখন আপনি যদি অ্যাপ্লাইয়ে যান, সুন্দর করে যে এই যে কিছু কিছু জানতে চাবে ইউকে কিনা, আপনি যদি এখানে আপনি এডুকেশন হিস্ট্রিতে আসেন, আপনাকে কিন্তু এডুকেশনটা জানতে চাবে, ব্যাচেলর, নট অন্য কিছু। আপনার হচ্ছে 9-10 কী আছে সেটা না, আপনি ব্যাচেলর স্কুলে কী পড়ছেন সেটা আপনি এখানে জানতে চাবে। দেন দেখেন রিকমেন্ডেশনে যদি যান, এই রিকমেন্ডেশনে দেখেন, এই রিকমেন্ডেশন আসলে কী চাই দেখেন, তার নাম, অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনে, তার সেখানে কোন অবস্থায় আছে, তার সাথে আপনার রিলেশন কি, নাম এবং ফোন নাম্বার নিচে লেখা আছে দেখেন। ইমেল, হটমেল, ইয়াহু এই টাইপের থাকলে হবে না, বুঝছেন? অবশ্যই কী করতে হবে, ইনস্টিটিউশন অথবা কর্পোরেট ইমেলটা ইউজ করতে হবে। তার মানে আপনি জব এক্সপিরিয়েন্স থাকলেও, আপনার সাথে রিলেশন আছে এরকম থাকলেও আপনি ইউজ করতে পারেন, তবে আপনার সাথে সম্পর্ক থাকতে হবে এবং তার সাথে কোরিলেট থাকতে হবে। আপনি একজন আপনার জবের একজনকে বানাই দেন আপনার সুপারভাইজার, নো প্রবলেম, সে জাজ করতে যাবে না, সে জাস্ট আপনার জন্য যে এসওপিটা লিখতেছে সেখানে সুন্দরভাবে আপনাকে তুলে ধরতে হবে যে আমি, আমার আন্ডারে কাজ করছে, অনেক ভালো, সে প্রোডাক্টিভ, সে মোটিভেটেড, এগুলো করতে পারে, সেগুলোই লিখবে। কথা বুঝছেন? দেন এখানে ক্লিক করলেই তার কাছে অটো একটা মেইল চলে যাবে, যেখানে আপনার মানে আপনার এখানে কোনো কিছু কাজ নাই, এখানে যাবে, দেন সে রিপ্লাই দিলে আপনার রিকোয়ারমেন্টে দেখবে যে আপনি দিয়েছে। সাপ্লিমেন্ট ম্যাটেরিয়ালে দেখেন কী কী যাচ্ছে, আপনি এখানে প্রথমে হচ্ছে স্কোরটা আপডেট করার, যে আপনি জিআর স্কোর, দেন আপনি একটা সিগনেচার দিলেন,
রিভিউ দিলেন। আচ্ছা, কোনো কিছু না হলে লাস্টে স্ট্যাটাস পেজে আপনার অনেক কিছু চাবে, এই যে যেমন দেখেন। আচ্ছা, সবগুলো হয়ে গেলে দেখবেন হচ্ছে আপনার কাছে অনেক কিছু চাবে, এই যে ম্যাটেরিয়ালে এখানে আপনি জমা দিবেন এই যে রাইটিং স্যাম্পল, স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি, রিজিউমি, এই তিনটা দিবেন আপনার জন্য, যেহেতু আপনাকে প্রথম আপনার রিকমেন্ড এডিয়ে চাইছে। দেওয়ার পরে এখানে যেমন এখন কিছু সিলেক্টেড না, আপনার এখানে ডিসিশন পেন্ডিং আসবে। তো আপনার ডিসিশন তারা জানাবে ডেডলাইনের পরে যে ঠিক আছে আমি নিব তোমাকে। এটা হচ্ছে একটা প্রসেস আর কি, সেন্ট্রাল অ্যাপ্লাই, এটা সবার জন্য করতে হবে। সো এটা করতে গেলে এক একটা করা মানে আপনার $75 কিন্তু চলে যাওয়া। সো $75 $80 লাগবে। সো আপনি তো এরকম 100টা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার হয়তো বা এবিলিটি অনুযায়ী 10টা অ্যাপ্লাই করতে পারবেন। সো ওই 10টা কোনটা, এই 10টা সিলেক্ট করতে হবে আপনার উপরে, কোন ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি ফান্ডিংগুলো হচ্ছে। প্রফেসর এই যেমন প্রফেসর যদি আপনার 100% হয়ে যায়, তাহলে জাস্ট ওই একটাতে অ্যাপ্লাই করলে আপনার ফান্ডিং হয়ে গেল। সো এরকম প্রফেসর যখন হয় না, তখন আমরা কি করি, অন্তত পক্ষে যেহেতু আমরা বাঙালি, অন্তত ওই 10টার মতো এবিলিটি থাকে, তো 10টার মতো আমরা অ্যাপ্লাই করি আর কি, এই আর কি। পুরো প্রসেসটা কি বুঝতে পারছি? আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আহ, ধরুন কেউ একজন ইউএসএ তে, আমি আমার যে শিক্ষক ওখানে আসছে বলে তাদের সাথে আমার কথা হয়নি, বাট ওনাদেরকে দেখে আমার প্রশ্নটা মনে আসে। ধরেন কেউ একজন মাস্টার্স করলো ইউএসএ তে এবং মাস্টার্স করে পিএইচডি করলো, এখন তিনি যদি ইউএসএ তে কোথাও জয়েন করতে চায়, তাহলে তার জন্য কেমন পসিবিলিটি? আর কেউ যদি শুধু পিএইচডি করলো ওখানে, পসিবিলিটি আমি আমি যতটুকু জানি, আমার কথা বুঝি তিনজন না, পরিচিত যদি সবাই, আবার বলতেন। আ- আমি বলছি আমার পরিচিত তিনজন ইউএসএ তে মাস্টার্সে গিয়ে পিএইচডি করে ওখানে ওনারা জব টব করছেন হুম আর ফেরেন নাই বাংলাদেশে। এখন এই যে ওখানে জবে সেটেলমেন্ট হওয়া, এটার জন্য আম, সরাসরি পিএইচডি তে গেলে তার পসিবিলিটি বেশি হয় কেউ একজন, নাকি মাস্টার্স পিএইচডি করে ওখানে পসিবিলিটি বেশি হয় ওখানে সবই সেটেল হওয়ার পসিবল। জন্য? শুনেন, এটা একটু আমি ব্যাপারটা হচ্ছে জানতে। আপনি পিএইচডি হলে আপনার কাছে 5 বছর সময় আছে, রাইট? 5 বছরে একটা হ্যাঁ, হ্যাঁ, অভ্যস্ত হইতে 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 একটা জায়গায় আপনি তৈরি করে ফেলেন, যেখানে আপনার ওই রিস্ক থাকে না, বিচার রেশিও শেষ হয়, টেনশনটা থাকে না। আর মাস্টার্সে কিন্তু 2 হ্যাঁ, বছর পরেই টেনশন শুরু হয়। সো সেই তুলনায় আপনি পিএইচডি গেলে হ্যাঁ প্রফেসরের টেনশন পাবেন, কিন্তু আলটিমেটলি 5 বছরে কোনো একটা জায়গা তৈরি হয়ে যায় যেখানে আপনি জবে সুইচ করতে পারতেছেন, মানে একটা হাত তৈরি করতে পারেন আর কি। এই জন্য পিএইচডিটা মোটামুটি মানে আপনি চিন্তা করেন আপনার কাছে 5 বছর সময় আছে, লাস্টের 2 বছর যদি আপনি হ্যাঁ, একটু হ্যাঁ, টুকটাক ভাবে জবও খুঁজে মেয়ে যাবেন, কিন্তু আপনি ইউএসএ যাইতে যেতে 1 বছর চলে যাবে। তো মাস্টার্সে আসলে বাকি 1 বছরে প্রেশার কাজ করে দেন হচ্ছে আপনি কিন্তু পিএইচডি যদি অ্যাপ্লাই না মানে তখন আর অ্যাপ্লাই না করতে পারেন, তখন কিন্তু ঝামেলা। এর থেকে ভালো আপনি সরাসরি যদি, আমার প্রশ্ন, যদি আপনি 2 বছর পরে মাস্টার্স করে জবে ঢুকে যান, সেক্ষেত্রে মাস্টার্স, পিএইচডি গুলো তো 5 বছর আগে ছাড়তে পারতেছেন না। সো 5 বছর। আর যদি চান যে হ্যাঁ হ্যাঁ, মাস্টার্সের পর হ্যাঁ, আমার আরো প্যারা হয়ে গেল, আরে আমি তো জব পেলাম না, আবার পিএইচডি যাবো, তখন কিন্তু আপনার 7 বছর অপেক্ষা করতে হতেছে একটা চাকরির জন্য, বুঝছেন? বুঝছি মানে বুঝছি অনেক কিছু আপনার উপরে ডিপেন্ড সেক্ষেত্রে করে। পিএইচডিটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশনে যে কস্টটা বললেন $75, একটু আগে যেটা দেখালেন, এই খরচগুলো কিভাবে পেমেন্ট করতে হয় বা এই কিভাবে কি সুন্দর করে করব আপনি ওটা? লিখ, আপনি যখন যাবেন সেখানেই পেমেন্টের অপশন আসবে। আপনি যদি নর্মালি যান, আমরা তো হচ্ছে সাবমিটেড চলে আসছি, ওকে, দেন হচ্ছে এই যে আপনার হচ্ছে আচ্ছা, এটা জমা দিলে নর্মালি হচ্ছে নর্মালি হচ্ছে আসবে, সেখানে আপনার হচ্ছে কার্ডে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো সবগুলো তো আমি পূরণ করি নাই। কার্ড বলতে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ওগুলোতে? হ্যাঁ, ডলার এন্ডোর্স করা কার্ডে, ঠিক আছে? নর্মাল যেটা নর্মাল আপনি পেমেন্ট করেন না, জিআরই পেমেন্ট করবেন যেভাবে, হ্যাঁ, 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 এজ ইট ইজ, এটা সব $75 হ্যাঁ, হ্যাঁ। আপনি পেমেন্ট করবেন, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? আচ্ছা, ভাই ওই তাহলে যে মানে ডলার। ডলারে কিভাবে মানে ক্রেডিট কার্ডে কিভাবে দিতে হয় ওইটা কি একটু দেখাবেন? এটা কি হবে? এটা তো হ্যাঁ, পেমেন্ট, ওকে, এক্স্যাক্টলি ঠিক আমি আছে জাস্ট ঠিক সেটাই আছে। জানতে পেমেন্ট ঢোকাবেন, চাচ্ছিলাম। না হ্যাঁ, আমি হ্যাঁ, জাস্ট করব, পেমেন্ট কিন্তু ঢোকাবেন, হচ্ছে জাস্ট ভয় পেমেন্ট পাচ্ছি। ঢোকাবেন, জাস্ট কিচ্ছু না, আপনি পেমেন্ট ঢোকাবেন, আপনার কার্ডে যাবে নর্মাল যেটা নর্মালি যেভাবে আপনি জিআরই দিছেন। না না, আমি তো ডেট নিব এই জিআরই জন্য। ডেট নিতে গেলে নর্মালি যেরকম জাস্ট বসাবেন, ডিটেলস বসাবেন আপনার, নর্মালি এটা বিকাশের মতো ধরেন না, জাস্ট পেমেন্ট আচ্ছা করবেন। তো পেমেন্ট করলে ওটা আচ্ছা, হয়ে যাবে, কিছু না। সেক্ষেত্রে ওই যে ক্রেডিট কার্ড, সেটা ধরুন আমার পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড আছে বা কোন অগ্রণী যে ব্যাংক ব্যাংকের আছে, হোক সমস্যা না, আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হবে, তাহলে হবে, ঠিক আছে? ডলার ইউজ করা থাকতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি, আমরা ঠিক আছে ভাই। এইভাবে যাই, ক্লিয়ার শেষ করি, এটা বাদ দিই। ওকে, আমরা জিআরই জিনিসে যাই। আমরা যে প্রসেসে ছিলাম, এখন আমি সবাই জানি জিআরই কেন লাগবে। তো জিআরই লাগবে কেন? আমাদের ফান্ডিং এর জন্য। আমরা মাগনায় পড়তে চাই, ট্রাম্পের দেশে যাইতে চাই, এই জন্য জিআরই লাগবে, আর কিচ্ছু না। তো এই জন্য জিআরইটা ভালোভাবে পড়তে হবে, কারণ কি জিআরইর উপর ডিপেন্ড করতেছে আপনার টাকা পয়সা।
ক্লিয়ার কাট কথা। আপনি আইএলটিএস যতই পান না কেন জিআর উপর ডিপেন্ড করছে টাকা পয়সা, পেপার আর জিআর উপর ডিপেন্ড করছে টাকা পয়সা। সো আপনি নির্ধারণ করবেন আপনার কি আসলে এটা লাগবে কিনা। না লাগলে আপনি সুন্দর করে আইএলটিএসটা দেন, সুন্দর করে এজেন্সি ধরে চলে যান। ওকে, এবার জিআরই যদি যাই, জিআরই জানতে হবে জিআরই আসলে সিস্টেমটা কি, জিআরই আসলে ফরম্যাটটা কি। তো জিআরই পরীক্ষাটা আসলে 3টা পার্ট আসে। সেটা হচ্ছে প্রথম পার্টটাকে আমরা বলতেছি রাইটিং বা অ্যানালাইটিক্যাল রাইটিং। এটা হচ্ছে একটা সেকশন যেখানে 30 মিনিট সময় থাকে, একটা কোশ্চেন থাকে, এই কোশ্চেনটা একটা প্যারাগ্রাফের মতো একটা এসে থাকে, অর্থাৎ হচ্ছে আপনার একটা রচনা এসে লিখে দিতে হবে, আপনার ডিসিশন দিয়ে দিতে হবে। এবং এই কোশ্চেনগুলো মজার বিষয় হচ্ছে ওপেন, মানে এখান থেকে আসবে। সো এটা হচ্ছে রাইটিং পার্ট। এখানে মার্কিংটা হচ্ছে 1 থেকে 6-এর মধ্যে, ঠিক আছে, যে 1 থেকে 6-এর মধ্যে মার্কিংটা হয়। এই মার্কিংয়ের মধ্যে যারা 3+ পাবে তারাই আসলে স্ট্যান্ডার্ড, মানে তাদের চলে, মানে তাদের ফান্ডিং আটকাবে না। কারণ 3 মানে হচ্ছে আপনি লিখতে পারেন, আপনি গ্রামাটিক্যাল মোটামুটি ঠিক রাখেও লিখতে পারেন, এর নিচে হলে আসলে খারাপ। সো 3+ রাখলেই হবে। সো এই কোশ্চেনগুলো কি, আপনি সুন্দর করে যদি জিআরই ইস্যু ট্র্যাক্স লিখে ছাড় দেন, জিআরই ইস্যুড এসে লিখে ছাড় দেন, নর্মালি সেই ইটিএসের ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে আপনি নর্মালি নিয়ে আপনি সেটা দেখতে পারেন। এইখানে যে কোশ্চেনগুলো আছে এখান থেকে একটা কোশ্চেন আপনার জন্য আসবে, এবং তার মানে কি এটা ডিফাইন, এটা আপনার কি আসবে কি আসবে না এটা ডিফাইন করা। সো আপনি সেটা জানেন অলরেডি। যেমন আমি যদি এখানে যাই পুল অফ ইস্যু, যে এখানে ডাউনলোড করলে আপনার এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলে আপনার নর্মালি ইমেল দিলে চলে আসবে। সো এইগুলো অলরেডি আপনাদের যারা রিসোর্সে আমার এখানে অ্যাডমিট হয়েছেন তাদের অলরেডি দেওয়া আছে। যেমন আমি যদি একটু চেক করি, এই যে যারা ভর্তি হয়েছেন তাদের সুন্দর করে এই যে এডাব্লিউ এর গাইডলাইন পুরো ভিডিওটা দেওয়া আছে, জাস্ট দেখলেই হবে। পাশাপাশি এই রিসোর্সে ক্লিক করলে রিসোর্সের মধ্যে আমার এখানে দেওয়া আছে ইস্যু পুলগুলো। তার মানে আপনার আলাদাভাবে প্যারা নেওয়ার কিছু নাই। তো প্রথম পার্টটা দিয়ে আপনার ডিসিশন নেয় যে আপনি পেপার লিখতে পারবেন কি পারবেন না। তার মানে এটা ডিসিশন নেয়, এটা ফান্ডিংয়ের ক্ষেত্রে ডিসিশন নেয়, আবার অনেক ক্ষেত্রে প্রফেসরকে ইমপ্রেস করার জন্য ডিসিশন নেয় যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমি ক্লিয়ার করি তাহলে প্রথম অ্যানালিটিক্যাল রাইটিংয়ের জন্য আমার সময় থাকবে 30 মিনিট। এই 30 মিনিটে আপনার অ্যাজ এভারেজ 300+ ওয়ার্ড লিখতে হয়। সো এই ওয়ার্ডগুলো কি সুন্দরভাবে যদি লিখতে পারেন, কোশ্চেনগুলো কিন্তু প্রিডিফাইন, কিন্তু অনেকে কি করে বারবেল এবং কোয়ান পড়ে এডাব্লিউটা পড়ে না, তখন কি হয় তার স্কোর চলে আসে 2 অথবা 2.5, যেটা কিন্তু মানে আপনার নিজের কাছে ইতস্তত ফিল হবে, লজ্জা ফিল হবে সিবিতে অ্যাড করতে। কারণ চিন্তা করেন 6-এর মধ্যে 2 পাইছেন, 2.5 পাইছেন, তো এটা খুব ভ্যালু এভারেজ। সো আপনি পুরো একটা স্কোর জমা দিতে পেন লাগবে। ধরুন আপনি কোয়ান্টে পেলেন 170, ভার্বালে পেলেন 150, টোটাল কিন্তু 320, তারপরে যে এখানে পেয়েছেন 2 বা 2.5, এটা কিন্তু আসলে খুব একটা ভালো দিক না। সো সেই জন্য আপনি জিআরই এই পার্টটার পাশাপাশি এই পার্টটা রাইটিংয়ের দিকেও খেয়াল করেন। আর রাইটিংয়ে যদি একবার খেয়াল করেন মনে রাখবেন এই রাইটিংটা অ্যাজ ইট ইজ আইএলটিএস টাস্ক 2, অর্থাৎ আপনি যদি এটা ভালোভাবে করেন আপনি আইএলটিএস লেখা হয়ে যাবে, একদম হয়ে যাবে। মানে আইএলটিএস পার্ট আপনার জন্য আর পড়ার আলাদাভাবে পড়তে হবে না, এক্স্যাক্ট সেম। তার মানে কি আপনি কষ্ট করে শুধুমাত্র রাইটিং পার্টটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, এবং কোশ্চেনগুলো মোটামুটি সেম। জিআরইতে যে ইস্যুটা আছে আইএলটিএসও কিন্তু ইস্যুটা আছে একটা পার্ট আছে যে বুথ ভিউজ, মানে দুইজনের মানে মতামত অথবা অন ভিউজ আপনার মতামত দিতে বলে। সো জাস্ট কোশ্চেনের কথাটা অন্যরকম বাট জিনিস সেম। জিআরইর জন্য যেরকমভাবে লিখবেন এজ ইট ইজ ওখানে লিখবেন। এটার জন্য স্পেসিফিক 30 মার্ক, এটার জন্য আলাদা কিছু না, এটার জন্য আলাদা মার্কিং 0 থেকে 6-এর মধ্যে। সো চেষ্টা করবেন 3+ রাখার জন্য। যদি ঠিকঠাকভাবে গ্রামাটিক্যালও লিখতে পারেন বা যা চাইতেছে সেটাও লিখতে পারেন তাও 3 পেয়ে যাবেন। সবাই কি এইটা বুঝছে অ্যানালিটিক্যাল রাইটিংটা কি? ক্লিয়ার? এখানে কোশ্চেন গুলো প্রিডিটারমাইন বলতে আমি অবশ্যই রিসার্চটা দেখি নাই, আপনি যেটা দিলেন। কোশ্চেনগুলো অবশ্যই কোথায় আছে, এই যে ইয়েতে ওদের ওয়েবসাইটে সরাসরি আসে। তারপরেও যদি আমি দেখাই, আমি যদি আর একটু ওপেন করে দেখাই, এই যে এখানে সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া থাকে, এরকম একটা কোশ্চেন থাকবে, দেন বলে দিবে আপনার মতামত দেন, আপনি এর পক্ষে না বিপক্ষে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই কোশ্চেন গুলোই থাকছে এর মধ্যে যেটা আমার জন্য আসে। জি, সো ভালোভাবে আচ্ছা পড়লে আচ্ছা, আপনার এগুলো পরীক্ষা হলে দেওয়া আছে। তার মানে আপনার আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, সময় নেন, তাহলে আপনার আসলে এই সেকশনে ভালো করা মানে ভালো করা দরকার, কারণ আপনি তো কোশ্চেনগুলো পেয়ে গেছেন। কথা কি বুঝতে আচ্ছা আচ্ছা, পারছি? হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি।
সো একটা কোশ্চেনকে যদি আমরা একদম এক্সাক্ট দেখতে চাই যেখানে এডব্লিউটা কীরকম থাকে, সেটা হচ্ছে আমরা একটু আসি। আচ্ছা, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত কি হচ্ছেন নাকি জানি না। না না, বিরক্ত না, বরং ভালো লাগছে। ওকে, সো পরীক্ষার হলে এজ ইট ইজ হচ্ছে এরকম একটা ফর্মেট দেখবো, মানে এটা একটা রিয়েল কোশ্চেনই, মানে রিয়েল কোশ্চেন, এবং এগুলো দিয়ে আপনারা মক দিবেন, আমরা মক দিব। এই জন্য আমি আসলে এগুলা পরবর্তীতে জানতে পারবেন, বাট এটা এরকমই আসবে পরীক্ষা হলে। এরকম ইন্টারফেস থাকবে, এইরকম কালার থাকবে, প্রিন্টিং, এরকম একটা কোশ্চেন থাকবে এবং নিচে হচ্ছে তার লেখাটা। সো এই কোশ্চেনটা অবশ্যই হচ্ছে এই আপনার যে ইস্যু টাস্ক এখানে আছে। তো এখন এই পাশে একটা খালি জায়গা থাকবে, এখানে আপনার লিখতে হবে, উপরে টাইমার চলতে থাকবে 30 মিনিট। এই 30 মিনিট এই সেকশন শেষ হয়ে গেলে পরবর্তী সেকশন আসবে, সেই সেকশনটা ভার্বাল হবে না কোয়ান্ট হবে সেটা নির্ধারণ হবে। এটা ওটো আসবে, কোনটা আসবে এটা গ্যারান্টি নাই। তো যাই হোক, প্রথম সেকশন বুঝছি। প্রথম সেকশনে হচ্ছে আমরা এডব্লিউ থাকবো, সেটা দেখতে হচ্ছে ঠিক এজ ইট ইজ এরকম হবে, এরকম এক পাশে থাকবে এডব্লিউটা, এটা অবশ্যই প্রি ডিফাইন, এবং এক পাশে লিখতে হবে, সেটা লিখতে হবে। লেখাটা আপনার যত সুন্দর লিখতে পারবেন তত ভালো। সেটার জন্য অলরেডি আমরা হচ্ছে এই যে এখানে ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে পড়তে হবে। এটা নিজে নিজে সময় বের করে পড়ে নেবেন, দেন আমাদের ক্লাস তো আলাদাভাবে হবেই। কথা বুঝছি এডব্লিউ ব্যাপারটা, সবাই বুঝছি। হ্যাঁ, এরপরে হচ্ছে জিআরিতে দুইটা যেটা মেজর আমরা সবসময় শুনি, ভার্বাল এবং কোয়ান্ট। ভার্বাল মানে ইংলিশ, কোয়ান্ট মানে অঙ্ক। আচ্ছা যাই হোক, কিন্তু তার পাশে একটা ওয়ার্ড আছে রিজনিং। এখন অনেকে আমরা হচ্ছে যে ভাবি বাঙালি ভাবি যে আমরা ইংলিশ ম্যাথ ডিপার্টমেন্টে পড়ছি, তার মানে আমার ম্যাথে কোনো সমস্যা নেই, আমি ভার্বালটা বললেই হবে, ম্যাথটা আমি পড়বো না। ভাই ম্যাথ ব্যাচ বাদ, আমি ভার্বাল আছে কিনা শুধু, এটা ম্যাক্সিমাম করে কোশ্চেনটা। তারা ভাবে হচ্ছে ম্যাথে যোগ বিয়োগ করতে পারি মানে পারি। ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটা বড় ফ্যাক্টর আছে যে ম্যাথ পারলেই হবে না, ম্যাথের রিজনিংগুলো, থিঙ্কিংগুলো, কোন কোন কর্নার সাইড আছে যেগুলোর জন্য আনসারটা ভুল হতে পারে। কারণ জিআরই কিন্তু একটা টেকনিক্যাল পরীক্ষা, এখানে আনসার বের করে ফেললেন আনসার হয়ে যাবে এরকম না। আপনি চেক করতে হবে অপরটার সাথে তার কি সম্পর্ক, সে কি হচ্ছে তার সমান নাকি ছোট না বড়, এগুলো দিয়েও কিন্তু আনসার কাটাকাটি হয়। এটাকে আমরা বলি কোয়ান্টিটিভ কম্পারিজন। এগুলো আমরা ম্যাথ ক্লাসে যখন বা ভার্বাল ক্লাসে যাব তখন ভালোভাবে করে জানবো, আমরা জাস্ট কোশ্চেন টাইপটা বুঝি। সো কোয়ান্ট শুধু ম্যাথ পারলে হবে না, ম্যাথের দক্ষতা জানতে হয়। ভার্বাল পারলে হবে না, ভার্বালের দক্ষতা জানতে হয়। অর্থাৎ আপনি ম্যাথ ডিপার্টমেন্টে পড়েন আর ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন, জিআরই দুইজনের জন্য সেম পরিমাণ পেন দিবে, সেম পরিমাণ, একটাও কম না। হয়তো বা ম্যাথ আপনি ভালো পারবেন, ভার্বাল পারবেন না। ইংলিশ ডিপার্টমেন্টে সে হয়তো রিডিং ভালো পারবে কিন্তু বুঝবে না, রিডিং যতই পারুক সে বুঝবে না। কারণ আপনি খুলে দেখেন, আপনি একটা জিআরই প্যাসেজ আর আইএলসের প্যাসেজ পাশাপাশি খুলে দুইটা পড়বেন, দুইটা পরে দেখবেন কোনটা ভালো বুঝছেন। দেখবেন আপনি যে আইএলসের পর আপনি ইজিলি আর বুঝে ফেলছেন, জিআরই আপনার মাথার উপর দিয়ে যাবে, কি আসলে মেইন লক্ষ্য তার একদম মাথার উপর দিয়ে যাবে। তার মানে যে আইএলসে 9ও পায় রিডিংয়ে, সে জিআরইতে আসা ভার্বালে হচ্ছে 150 পায় না। এখানে অনেক ব্যাপার আছে। কারণ কি? কারণ জিআরই পুরো ফরম্যাটটা আলাদা, এখানে অনেক ভোকাবুলারি পড়তে হবে। কেন আমরা আসি, জিআরই ভার্বালের পার্ট, কোয়ান্টের পার্ট দুইটা দিয়ে হচ্ছে প্রথম সেকশনে 12টা, পরের সেকশনে 15টা। সো সেকশন টোটাল 4টা। তার মানে আপনি পরীক্ষার হলে প্রথমে যদি ভার্বাল অথবা কোয়ান্ট পান, ধরেন প্রথমে কোয়ান্ট পাইলেন, তখন কোয়ান্টের 12টা কোশ্চেন আসবে। এই 12টা কোশ্চেন আনসার করতে হবে 21 মিনিটে। তো 21 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন আসবে আবার ভার্বালের সেকশন 1 আসবে, তখন ভার্বালের 12টা কোশ্চেন আসবে, সেখানে আনসার করতে হবে 18 মিনিটে। এবং এই দুইটা সেকশনে কীরকম করছেন সেই অনুযায়ী, কীরকম ভালো করছেন না খারাপ করছেন সেই অনুযায়ী পরের বার, এই যে একবার কোয়ান্ট ভার্বাল গেল, পরে আবার কোয়ান্ট আসবে 15টা কোশ্চেন, এখানে সময় লাগবে 26 মিনিট। এই 15টা কোশ্চেন কোন লেভেলের আসবে, বেসিক আসবে নাকি মিডিয়াম আসবে না হার্ড আসবে, ডিপেন্ড করবে প্রথম কোয়ান্ট সেকশন আপনি কত ভালো করছেন। যদি খারাপ করেন পরের এই 15টা আসবে এত সোজা যে আপনি নর্মাল করলে অঙ্ক পারবেন। সো যদি দেখেন পরের সেকশন একদম ইজি, পানি ভাতের মতো ম্যাথ আসছে, বুঝে নেবেন আপনি প্রথম সেকশনে খারাপ করছেন, আপনি আসলে জিআরই এক্সাম খুব বাজে এক্সাম দিয়েছেন। আর যদি দেখেন কোয়ান্ট সেকশন পরের সেকশনে একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লাগতেছে, আপনি পেন খাইতেছেন আনসারটা করতে পারেন, বাট পেন লাগতেছে, আপনার সময়ের মধ্যে 26 মিনিটের জায়গায় 22-23 মিনিট লাগতেছে কমপ্লিট করতে, তখন বুঝবেন পরীক্ষাটা ভালো হয়েছে, আপনার স্কোরটা ভালো আসবে। তার মানে আপনি 160 বলেন বা এর উপরে পাইতে গেলে, ভালো স্কোর পাইতে গেলে আপনার প্রথম সেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম সেকশনে যত ভালো পারবেন পরের সেকশন তত হার্ড বা মিডিয়াম আসবে, সেগুলো পারলে আপনার স্কোর বেড়ে যাবে। আর প্রথম সেকশনে যত খারাপ করবেন পরের সেকশন সব পারলে আপনার স্কোর আসবে না। সো সেম জিনিস ভার্বালে পরে 15টা আসবে, টোটাল ওই সময় লাগবে 23 মিনিট। এই টোটাল হচ্ছে 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে।
সো এখানে ভার্বাল এবং কোয়ান্টে, ভার্বালেও মার্কিং হয় 170-এ, কোয়ান্টেও মার্কিং হয় 170-এ, যার মধ্যে 130 হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছে এখানেও। তার মানে বাকি 40 মার্ক হচ্ছে 27টা কোশ্চেন আনসার করলে, এখানেও বাকি 40 মার্ক 27টা কোশ্চেন আনসার করলে। তার মানে এক একটা কোশ্চেন প্রায় 1.5 মার্ক করে ক্যারি করে, 1.5 পয়েন্ট, মার্ক না পয়েন্ট। তার মানে আপনি যদি হার্ডগুলো ভালো পারেন, তার মানে হচ্ছে ধরেন হচ্ছে আপনি 170 পাইলে ধরেন 27 পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি 26টা করে 170 পাইতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনি হার্ড লেভেলটা সবগুলো পারছেন, জাস্ট একটা হার্ড ভুল করছেন, এত হার্ড যেটা পারা সম্ভব না, তারপর আপনি মানে বোনাস পাইছেন যে হ্যাঁ আপনি হার্ডগুলো আগের আরও কয়েকটা হার্ড ছিল সেগুলো পারছেন। তো ধরেন আপনি 26টা পাওয়া হচ্ছে 170 না পাওয়া পাইছেন 168, কারণ কি আপনি হচ্ছে যেটা ভুল করছেন এটা আসলে ইজি লেভেলে একটা ভুল করছেন, তো আপনি বোনাসটা আর পান নাই। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? মার্কিংটা কেমনে করে সবাই বুঝছি? জি ভাই। তো দুইটা পার্টে এরকম। এখন আমরা যদি একটু আসি মার্কিং ডিস্ট্রিবিউশন, দেখেন যে নর্মালি ধরেন ভার্বালে প্রথম সেকশনে ধরেন এটা হচ্ছে প্রথম সেকশন 12টা, পরে 15টা, এভারেজ, এটা কিন্তু মিডিয়াম মানে এভারেজ হিসেবে ধরা হয়েছে, খুব একটা না। ধরেন ভার্বালে 150 পাইতে চান, আপনার কাছে মনে হবে 27টা থেকে আল্লাহ আমার জন্য কতগুলো সলভ করতে হবে। আলটিমেটলি দেখেন তো ভার্বালে 150 পাইতে গেলে দেখেন প্রথম সেকশনে যদি 6টা পারেন আর পরের সেকশনে 5টা, তাহলে কিন্তু 150 চলে আসে। তার মানে টোটাল 27-এর মধ্যে 11টা কারেক্ট করতে পড়তে হইতেছে, আর কিচ্ছু না। তো বারবার আপনি 11টা কারেক্টেড ট্রাই করেন, আপনার কেন হচ্ছে, অথবা প্রথম সেকশনে 7টা, পরে সেকশনে 4টা, তখন 10টা হলেই কিন্তু 11টা হলেই হইতেছে। তো এভারেজ 10টা থেকে 11টা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার 150 চলে আসছে। সো আপনি কেন 27-এর মধ্যে 11 মানে হচ্ছে আপনার 40% কারেক্ট করেন বা 30% কারেক্ট করেন। সো আমাদের কোর্সের প্রধান লক্ষ্য হচ্ছে 150 পাওয়া, সেই জন্য আমরা ট্রাই করি মিনিমাম যেন অন্তত পক্ষে সে 150 প্লাস পায়। 160-এর চিন্তা আমরা ভার্বালে করি না, কারণ হচ্ছে আমরা অনেকেই জিআরইটা এত ওয়ার্ড পড়তে হয়, ঝামেলা করতে হয়, এই জন্য আমরা নর্মাল টার্গেট রাখি ভার্বালে যেভাবে হোক 150 প্লাস চলে আসুক, আর কোয়ান্ট 170-ই আমরা টার্গেট রাখি। ঠিক আছে? সো এইভাবে টার্গেট রেখে আমরা আসলে পড়াই, এবং যা রিসোর্স আমি দেই, যা আমি পড়াবো এনাফ ফর 320 প্লাস, এনাফ মানে এটার বিরুদ্ধে নাই। কেউ যদি বলে তাহলে বলবেন হচ্ছে সে আসলে অতি পণ্ডিত হইতে যে অনেক কিছু পড়ায়। আপনার যা পড়তে হবে আমি আজকে বলে দিব, আপনি যদি এখানে পড়েন না পড়েন নর্মাল এগুলো শেষ করলে আপনার হবে। তার মানে দেখেন ভার্বালে 150 পাইতে গেলে কিন্তু আহামরি না, টোটাল মাত্র 11টা কমপ্লিট করতে হবে 27-এর মধ্যে। সো অনেক কম একটা পার্সেন্টেজ। কোয়ান্টের ক্ষেত্রে আপনি সবই পারবেন আমি বিশ্বাস করি, কিন্তু ওই যে যেটা বললাম প্রথম সেকশনে খারাপ করলে পরে ধরুন প্রথম সেকশনে মাত্র 3%, পরের সেকশন সব পারলেও কিন্তু 151-এর বেশি হবে না, সব পার্সেন্ট, পরে 15টা সব পার্সেন্ট, 15 আর 3 18টা হয়েছে, তারপরে কিন্তু 150-এর উপরে আসে নাই। কিন্তু ধরেন প্রথম সেকশনে 12টাই হয়ে গেছে, ধরুন পরের সেকশনে ধরুন 6%, তাহলে হচ্ছে 18টা, এখানে কিন্তু 156 হয়ে গেল। সো প্রথম সেকশনের উপরে ডিপেন্ড করতেছে আপনি ভালো স্কোর কীরকম পাচ্ছেন, এবং প্রথম সেকশন যদি ভালো করেন পরের সেকশনে একটা হার্ড বা মিডিয়াম লেভেলের কোশ্চেন আসবে যেখানে আপনার মার্কটা ইমপ্রুভ হবে। আর জিআরইতে মার্কিং হয় 1 থেকে 6-এর 5 ডিফিকাল্টি লেভেলে, 1 2 3 4 5। ডিফিকাল্ট লেভেল 4 এবং 5 হচ্ছে আমরা বলি পাজেল, একদম হার্ড লেভেল। সো আপনি যদি অনেক 160 প্লাস স্কোর পান তাহলে বুঝে নেবেন 4টা থেকে 5টা হার্ড লেভেল পাবেন, যেটা আপনাকে কভার করে যেতে হবে। এইগুলো আপনাকে মার্কিং জাম দিবে, আর এটা আসার জন্য প্রথম সেকশন ভালো করতে হবে। আর ডিফিকাল্ট লেভেল 2 এবং 3 হচ্ছে ডিফিকাল্ট লেভেল মিডিয়াম বলতে পারি, যেটা ধরেন 150 থেকে 160 স্কোরের মধ্যে যদি আপনি পান তখন আসবে, এবং মোটামুটি এগুলো মিলিয়ে থাকে। আর 1 লেভেল হচ্ছে ইজি লেভেল। সো এই 3টা লেভেলেরই পরীক্ষা হলে এক্সামে কোশ্চেন আসে। সো আপনি কোনটা ফেস করবেন এটা কেউ জানে না। প্রথম সেকশনে মোটামুটি 3টা ভাইবে আসবে, সেখানে যদি আপনি দেখা যায় যে আপনি 10টা 11টা বা 9টা পেরে গেছেন, তখন পরের সেকশনে আপনার একটু হার্ড লেভেল আসবে। তো মনে রাখবেন 160 পেতে গেলে কোয়ান্টে প্রথম সেকশনে মাস্ট 9টা পাইতে হবে। আপনি গ্যারান্টি 9টা রাখা উচিত, তারপরে তো আপনি বলতে পারবেন 160 প্লাস পাবো। আদারওয়াইজ কিন্তু যত কমে যাবে আপনি স্কোরটা পাবেন না। কথা বুঝছি? ক্লিয়ার? অনেক কথা জি বলছি, ভাই, সবাই কি হ্যাঁ বুঝছি? ক্লিয়ার। মাথার উপর দিয়ে গেছে না? বুঝছি। না, বুঝছি বুঝছি। আচ্ছা, সো রিসোর্সে বললে কি করতে পারি, আমরা কি পড়বো, আমরা ব্যাচ 9-এ কি পড়বো, সেটা হচ্ছে আমরা নর্মালি আমরা সব ব্যাচকেই বলি, সব ব্যাচকে এটাই পড়ে আসছে যারা নতুন পুরান সবার, সেটা কি কোয়ান্টের 5LBটা করতে বলি। 5LB না করলেও সমস্যা নাই, আমরা 5LBটাকে প্রিফার করি না, কারণ 5LB কখনো জিআরইর অ্যাকচুয়াল সিনারিও শো করে না। কিন্তু
আমরা বাঙালি, আমরা আসলে যদি দেখি যে আরেকজন 5LB পড়তেছে, অন্য পড়তেছে, তখন আমাদের কাছে ইতস্তত ফেলে আমরা আসলে 5LBটাকে ওই পড়ি নাই, আমার কি হবে, আমার জীবন তো জিন্দিগি শেষ। তো 5LBটা আমরা কেন পড়ি? 5LB একদম বেসিক লেভেলের বই, যেখানে একদম বেসিক লেভেলের ম্যাথ, ঠিক আছে, যেগুলো হচ্ছে হয়তো বা টুকটাক জানা উচিত। এই জন্য আমরা 5LBটা কী করি, ক্লাসে এক্সট্রা সময়টা নষ্ট করি না, আমরা 5LBটা হোমওয়ার্ক দিই। কীভাবে? আপনি হোমওয়ার্কের মাধ্যমে আমি আমার সাপোর্টিং ভিডিও দিয়ে দিই, যে ধরেন হচ্ছে সাপোর্টিং ভিডিও, এই যে লাইক এই ধরেন হচ্ছে পরের ক্লাসে যে 5LB চ্যাপ্টারের এই 3টা চ্যাপ্টার আপনি এই যে বইটা অলরেডি দিয়ে দেওয়া থাকে, যে এটা হচ্ছে আপনার বই 5LB, আপনি সুন্দর করে এই বইটা থেকে 3টা চ্যাপ্টার করে আসবেন বেসিক বুঝে। দেন হচ্ছে বেসিকটা কোথায় পাবেন? এই যে সাপোর্টিং ভিডিও একটা দেওয়া থাকে, তার প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে বেসিক দেখে, দেন এই 3টা অধ্যায় সলিউশন এই ভিডিওতে আছে। তার মানে আপনি বাসায় হোমওয়ার্ক প্র্যাকটিস করে প্রথমে নিজে করবেন, নিজে কোনো ভিডিও দেখবেন না, নিজে করার পরে দেখবেন কীরকম হইতেছে। দেন আপনি আমার ভিডিও দেখবেন, দেখার পরে দেখবেন হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু লেকিং ছিল, ঠিক আছে, কমপ্লিট করে আসবেন। পরে ক্লাসে আসবেন, ক্লাসে আসার পরে আমরা কি করব, এই 3টা টপিকের আবার বেসিকগুলো আলোচনা করব, কি ছিল বেসিক আলোচনা করার পরে এই ক্লাসে আমরা আর 5LB পড়বো না, পড়বো KMF, যেটা আপনার মেইন অ্যাসেট, যেটা আসলে পরীক্ষা হলে যে ভাইবে ও এক্সামে আসবে। KMFটা কি অনেকের কোশ্চেন থাকে, KMF একটা চাইনিজ ওয়েবসাইট, যারা হচ্ছে ওই চাইনিজরা তো হোম জিআরই দিত, সো হোম জিআরইর মাধ্যমে কোনো না কোনোভাবে কোশ্চেনগুলো নিয়ে তারা একটা ওয়েবসাইট বানিয়েছে যারা তাদের স্টুডেন্টদের জন্য পড়ায়। সেই ওয়েবসাইটের কোশ্চেনগুলো জিআরই স্ট্যান্ডার্ড, অর্থাৎ জিআরই যেহেতু আসছে কোশ্চেন, সেগুলো প্র্যাকটিস করে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য, ব্রেনের জন্য, নিজের জন্য লাভ। সো KMFটা আমরা এই জন্য আমাদের মেইন ফোকাস হচ্ছে KMF বেস পড়াশোনা, অর্থাৎ বিগত বছরের কোশ্চেন দিয়ে পড়বো আমরা। কেন হচ্ছে অন্যের গাইড বই, 5LB একটা গাইড বই, এরপরে আপনি যত দেখবেন হচ্ছে ম্যানহাটান, তারপরে হচ্ছে ওই আরও জন মানে যে ম্যাগোস, এগুলো সব একটা গাইড বই। আমরা কেন গাইড বই পড়বো, আমরা KMF বেস পড়াশোনা করবো। সো প্রথম দিন থেকে আমরা অ্যাডভান্স লেভেল, KMF কিন্তু অ্যাডভান্স লেভেল, আবার বলতেছি যেহেতু পরীক্ষায় আসছে, আপনার বেসিক কিন্তু আমি বাসায় পড়ে আসলেন, সেই যা প্রবলেম হয়েছে সেগুলো আমাকে ক্লাসে বলবেন, আমরা ক্লাসে বেসিকটা পড়বো, প্লাস ওই টপিকের উপর যত KMF এর কোশ্চেন আসে সেগুলো আলোচনা করব। দেন ভার্বালের ক্ষেত্রে সেম, আমরা বেসিকের সাপোর্টিং ভিডিও দিব, আপনি এই যে ভার্বালে এইগুলো ভিডিও দেখেন, নোট ডাউন করে বুঝে আসবেন, ক্লাসে এসে আমরা আবার বেসিক বলবো, আমরা KMF পড়বো। সো ক্লাস হবে একদিন ভার্বাল, একদিন কোয়ান্ট, একদিন ভার্বাল, একদিন কোয়ান্ট, এইভাবে করে চলতে থাকবে। কতদিন চলবে? 3 মাস পর্যন্ত চলতে থাকবে। তার মানে কি আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র KMF বেস, যার মধ্যে বেসিক ETS বুক আর এখানে 5LB আপনার হোমওয়ার্কের মাধ্যমে থাকবে। আপনি যদি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেন, আপনার 5LB ফুল কমপ্লিট হয়ে যাবে, ETSও কমপ্লিট হবে বেসিক। আর আমরা ক্লাসে KMF পড়বো, আর KMF এর এটা। সো আমরা কিন্তু রেগুলার KMF পড়তে থাকবোই, যে টপিকটা পড়ছি এই টপিক রিলেটেড দুইটা টপিক চলে গেল, ওই টপিকের উপর KMF এ যতগুলো ম্যাথ আছে সেগুলো আমি 3 নম্বর ক্লাসে করব। তার মানে আপনি কিন্তু KMFটা একদম আমাদের সাথে প্রথম দিন থেকেই যাচ্ছে। সো এই দুটা জিনিস হয়ে যাওয়ার পরে এইটা নর্মালি আমাদের প্ল্যান হচ্ছে মে মাসের 15 তারিখ, অর্থাৎ 1 মাস 10 দিনের মধ্যে পুরো বেসিক বলতে 5LB যত টপিকগুলো আছে, টপিক ETS এর ভার্বালের যত বেসিক আছে সব বেসিক শেষ হয়ে যাওয়া, তারপরে থাকে কি অ্যাডভান্স প্র্যাকটিস, মানে KMF প্র্যাকটিস শুধু। সো মে মাসের 16 তারিখ থেকে আমরা চিন্তা করব শুধু KMF পড়বো, মানে শুধু KMF, কারণ ততদিনে বেসিক শেষ, 5LB শেষ, এগুলো আপনি রিভিশন দিবেন। আমরা KMF কতদিন পড়বো? 3 মাস পর্যন্ত। আপনার এপ্রিলের আজকে 6 তারিখ, এরকম 3 মাস পর্যন্ত আপনার ব্যাচ শেষ হওয়া পর্যন্ত আপনি KMF চলতে থাকবে যতটুকু হয়, বাকিটুকু যদি সাপোর্ট লাগে সাপোর্টিং ভিডিও দিয়ে দেওয়া হবে। এইটুকু গেল। আর এরপরে হচ্ছে আমরা মকে যাই, ভোকাবুলারির জন্য আমরা গ্র্যাগমেট পড়বো এবং KMF পেয়ার, এটা আমি অলরেডি পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। KMF পেয়ার কি, কেন কি স্পেশাল KMF পেয়ার কেন, এটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সো আমরা ভার্বালের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে গ্র্যাগমেট পড়বো আর KMF পেয়ার পড়বো। কেন পেয়ার পড়বো একটু পরে কোশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝবেন। ভার্বালের ক্ষেত্রে একটু পরে আলোচনা করবো, আজকে 2 ঘন্টা ক্লাস হবে, পরে একটু কমাই নেব, সমস্যা নাই। সো কোয়ান্টের ক্ষেত্রে আবার বলতেছি 5LB হোমওয়ার্কে থাকবে, KMFটা আমরা ক্লাসে করব, তারপরে আমরা হচ্ছে ক্লাসে করতে করতে একদম শেষ করব এটা। ভার্বাল ETSটা হোমওয়ার্ক আকারে থাকে, দেন KMFটা আমরা ক্লাসে করব, যেখানে সবগুলো করব। AW এর জন্য আমরা অলরেডি টেমপ্লেট মানে রেকর্ডিং ভিডিও দিয়ে দিয়েছি, তারপরে আমরা লাস্টের দিকে সবাই যার টেমপ্লেট রেডি করে আমাকে দেখাবেন, বা আমি নিজে কয়েকটা ক্লাস নিব। ভোকাবুলারির ক্ষেত্রে অলরেডি আমি ভোকাবুলারি বুঝিয়ে দিব একটু পরে, হোমওয়ার্ক অনুযায়ী কী পরে আসবেন আর KMFটা কী। প্ল্যান হচ্ছে এরপরে এই 15 তারিখের পর আমাদের প্ল্যান হচ্ছে মক দেওয়া,
সো মকটা হচ্ছে তখন শুরু হয় যে এই রিয়েল কোশ্চেনের উপরে, একটু আগে যে কোশ্চেনটা দেখাইলাম সেই কোশ্চেনটার উপরে আমাদের ওয়েবসাইটে অথবা পিডিএফ ভার্সনে, সেটা কি আপনি বাসায় হচ্ছে পরীক্ষা দিয়ে আসবেন টাইম মধ্যে ধরে, আমরা ক্লাস করি, ক্লাসের মধ্যে সেটা সলিউশন করি, অর্থাৎ টাইমের মধ্যে আমরা প্র্যাকটিস করি। আপনি বাসায় নিজস্ব একটা টাইম সেট করে পরীক্ষা দিয়ে আসবেন। কী পরীক্ষা দিলেন দেখেন, আপনি কেএমএফ করলে কিন্তু কেএমএফে শুধু ইজি লেভেল, শুধু হার্ড লেভেল, শুধু মিডিয়াম লেভেল কোশ্চেন থাকে, কিন্তু একটা রিয়েল এক্সামে কিন্তু সব বাইট থাকে। প্রথম সেকশনে ইজি, মিডিয়াম, হার্ড সব থাকে। সেটার উপর ডিপেন্ড করে আপনি কীরকম করলেন সেটার উপরে পরের সেকশনটা আসে, সেইখানে হচ্ছে ইজি, মিডিয়াম লেভেল, হার্ড থাকে। সো এই যে অভ্যস্তটা হওয়া, টাইমের মধ্যে শেষ করা, কারণ আপনি হয়তো বা এখন সব পারবেন, ম্যাথ পারেন, কিন্তু টাইমের মধ্যে 27-এর মধ্যে হয়তো বা 20টা পারেন, তার মানে আপনি কিন্তু আলটিমেটলি 20টা পারেন, 27টা পারেন না। সো এই টাইম প্র্যাকটিসগুলো, সিলি মিস্টেকগুলো দূর হওয়া, এগুলোর জন্য মক প্রয়োজন। এই মকগুলো আমরা কোথা থেকে করবো? আমরা রিয়েল কোশ্চেন থেকে করবো, যেটা একটু আগে দেখলাম। এই যে এইগুলা কোশ্চেনগুলো সলভ করবো, এগুলো টাইম ধরে প্র্যাকটিস করবো। প্রথমটার জন্য 12টার জন্য 18 মিনিট, পরে 21 মিনিট, পরেরটার জন্য হচ্ছে 21 মিনিট, 26 মিনিট, এরকম করে প্র্যাকটিস করে দেখবো কীরকম আমার কমন পড়তেছে, মানে কীরকম হচ্ছে টাইমে আসতেছে। তখন আমাদের অভ্যস্ততা তৈরি হয় টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া। এরকম আমরা 60টার উপরে 60-70টা পরীক্ষা দিব, যেটা আপনার পরীক্ষা হলে ওই যে টাইম ম্যানেজমেন্টটা বুস্ট আপ করবে। সেটা কখন? এখন না, সেটা অবশ্যই 1.5 মাস পরে, আপনার যখন বেসিকটা কমপ্লিট হয়ে যাবে তখন আসলে আমরা ওই লেভেলে যাব। তখন আমাদের শুধু অ্যাডভান্স চলতে থাকবে একদিন, আর মক চলতে থাকবে একদিন। তো তখন আমরা মেনলি হচ্ছে 6 দিন আপনার সাথে দেখা হবে। মক আলাদা একটা ব্যাচ, যারা সেখানে যাবেন, যারা যাবেন না প্রয়োজন নাই। কিন্তু আমি সাজেস্ট করি মক ছাড়া পরীক্ষা হলে বসা, মানে হচ্ছে নিজের ওই টাকাটা রিস্ক নেওয়া, একটা সময়টাকে রিস্ক হিসাবে ব্যবহার করা। সো মক অবশ্যই দেওয়া উচিত। কেন হচ্ছে এখানেই মক দিবেন? কোশ্চেন থাকে, যেহেতু আজকে অনেক কথা কেন, কারণ হচ্ছে আপনি যদি অন্য জায়গায় মক দেন, ধরুন আপনি একটা সেন্টারে মক দিলেন, সেন্টারের কোশ্চেনগুলো হয়তো কোনো একটা টিচার বানালো, আমি গ্যারান্টি দিচ্ছি ইটিএসের মতো কোনো এইরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন কেউ বানাতে পারবে না, কেউ না। এখন ধরেন কেউ বানাইলে হয়তো বা কেএমএফ থেকে কপি করে ধরেন হচ্ছে টোটাল হচ্ছে ওই সব 54টা কোশ্চেন দিয়ে বসাই দিল, কিন্তু সে বুঝলো কীভাবে ডিফিকাল্ট লেভেল কীভাবে আসলে কি না? সে তো এত মাথা নেয়, আমিও নাই, আমিও পারবো না। সো আমি যদি সরাসরি এই কোশ্চেনগুলো নিয়ে আপনি মক দেন, তার মানে এই কোশ্চেনগুলো একদম একজ্যাক্ট দেখছে, একজন পরীক্ষা দিছে, সে স্ক্রিনশট নিয়েছে। এখন বলেন স্ক্রিনশট কেমনে নিয়েছে? শুনেন, হোম জিআরই নামে একটা ওয়ার্ড আছে, যেখান থেকে চাইনিজরা এগুলোই করে, ব্যবসা এগুলোই করে। এই জন্য চাইনিজে কিন্তু জিআরই ব্যান করা আছে, মানে জিআরই ওই হোম বেস জিআরই ব্যান করা আছে, বাংলাদেশেও ব্যান করা আছে, কিন্তু বাঙালি দেখবেন। আচ্ছা, এখানে একটা সতর্ক করি, আপনারা কি চোখের মধ্যে কখনো পড়ছে যে জিআরই দিয়ে দেওয়া হয়, ফুল সাপোর্ট দিয়ে দেওয়া হয় টাকার মাধ্যমে? জি ভাই, অসংখ্য অসংখ্য বড় কথা। আচ্ছা, এটা কি বলবো, একজন বলছে ভাই। হ্যাঁ, এটা এইখানেই আসি খেলাটা। এই জিনিসটা হচ্ছে এই হোম জিআরই ভার্সন, মানে আপনি আপনার বাসায় বসে ধরেন পরীক্ষা দিলেন। প্রথমত আমি ক্লিয়ার করে আগে, প্রথমত জিআরইতে হোম জিআরই দেওয়াটা প্রথমত বাংলাদেশে ব্যান, বাংলাদেশে এটার কোনো পারমিশন নাই। সেকেন্ড কথা, অনেকেই কী করে জিআরই হচ্ছে বা দিয়ে দেয় যে আমি হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে ওই কি বলে ম্যানেজ করে কোনো রকম হয়তো বা দিয়ে দিলাম, ঠিক আছে, যে সে বসে হচ্ছে, তারা কি করে, তারা হচ্ছে কম্পিউটারের অ্যাক্সেসটা পাশের রুমের কম্পিউটারের অ্যাক্সেসে নিয়ে আপনার পরীক্ষাটা সে দিল। সার্ভিলেন্স ক্যামেরা কিন্তু সবসময় আপনার দিকে তাকানো আছে, কারণ হচ্ছে ওই স্ক্রিন ক্যামেরা কিন্তু আপনার সাথে আছে। এখন তারা তাদের সেন্টারে নিয়ে আপনাকে দেওয়া হলো এই হোম জিআরইটা, এই জিনিসটাই কিন্তু চাইনিজরা করছিল, সেখান থেকে কোশ্চেনগুলো আসছে। সেম জিনিস তারা আপনাকে দেওয়া হলো, দেওয়ানোর পর হয় কি, যে কোনো কারণে যদি আপনি ধরা খান, কোনো কারণে বাই এনি চান্স যদি আপনি ধরা খান, আপনার কী হবে জিনিসটা জানেন? যে আপনার ওই ভিসা তো যাবেই যাবে, আপনার হচ্ছে 5 বছরের জন্য, 5 বছর না, অনেকের জন্য আজীবন হচ্ছে এই পরীক্ষা দেওয়ার মেয়াদ হারায় ফেলেন। তো পরীক্ষা দেওয়ার যদি আপনার যোগ্যতায় হারায় ফেলেন, সেই পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে? বলেন, সেই রিস্কটা নেওয়ার দরকার আছে? কারণ আপনি হারাই দিতে পারেন, কারণ আপনি লিখতেছেন, সেও আপনারটা, কিন্তু আপনার কিবোর্ডে কিন্তু কানেকশন নাই, কানেকশনটা ওর কাছে। আপনি যদি বাতিলও হয় আপনার পরীক্ষার রেজাল্ট, তার কি কোনো কিছু আসে যায়? টাকা তো আপনি টাকা দিয়ে দিয়েছেন না? কথা কি বুঝতে পারতেছি? আপনার পরীক্ষা যদি বাতিলও হয়, তার কোনো কিছু আসে যায়? হ্যালো, বুঝছি না, হ্যাঁ সেটাই বুঝছি। হ্যাঁ, আপনার পরীক্ষা কিন্তু বাতিল হইতেই পারে, ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা বাতিল হয়, পরে কান্দে, ঠিক আছে। আমাদের এখানেও আছে,
বাতিল হওয়া স্টুডেন্টের যে কান্দে অলরেডি হচ্ছে একটা স্কোর আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছিলাম যে মানে এমন বাতিল হয়েছে আজীবনের জন্য বহিষ্কার করছে, তার মানে সে আজীবনের জন্য ইউএসএ আর ঢুকতে পারবে না। দেখেন সে কিন্তু চাইলে কিন্তু পরীক্ষাটা পাস করে কোনো রকমে একটু কষ্ট হইতো বের হয়ে আসতে পারতো, কিন্তু এটা পারবে না। সেম জিনিস এটা কিন্তু হোম জিআরই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হোম অ্যাপ্লাই করা যায় না, তার মানে সেখানে আপনি বাধা। এজ ইট ইজ সেম কথা হয় টোফেলের ক্ষেত্রে, আইএলসের ক্ষেত্রে। আমি আবার বলি হোম এডিশন মনে রাখবেন, এগুলো কিন্তু হোম এডিশন, সেন্টার বেস না। সো হোম এডিশন আপনার এক্সাম আরেকজন দিয়ে দেওয়া মানেই হচ্ছে মনে রাখবেন আপনার জন্য 100% রিস্ক, যে আপনি অভিনয়টা ঠিকঠাক না করতে পারলেই ধরা। বুঝছি এবার কথা ক্লিয়ার? সো সবাই কি এই রিস্কে যাবেন কোনোভাবে? কোনোভাবে এই দিকে পা দিয়েন না, কারণ একবারের জন্য আর জীবনটা হারায়েন না। তবে ওই রিস্ক যদি হইতো যে হ্যাঁ আপনার পেপার বেস, এটা আইএলসে যেমন মাঝে মাঝে শোনা যায় আপনাকে কোশ্চেন দিয়ে দিয়েছে আপনি দিলেন, ওই দিকে যান যদি যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু এই দিকে যায়েন না। এইদিকে কম্পিউটার বেসড আপনি একটু ধরা খেলে শেষ। আর হোম ভার্সনে আপনার অ্যাপ্লাই করা যায় না, ওই মনের শান্তির জন্য। ওদের তো ব্যবসা এটা। ধরেন আপনি আমাকে বসায় পাশের রুমে বসে আমি পরীক্ষা দিয়ে দিলাম, আপনি ধরেন আপনার পরীক্ষা আমি দিয়ে দিলাম, দিতেই পারে আপনি পরীক্ষা দিবেন, আপনি স্কোরটা দেখবেন, আপনি দিয়ে চলে গেলেন। 13 দিন পরে রেজাল্ট আসলো আপনার ব্যান, আপনি ব্যানটা কিন্তু পরে আসবে 13 দিন পরে, যে অ্যানালাইসিস করে এডাব্লিউ রেজাল্টটা তো 13 দিন পরে দিবে, 10 থেকে 13 দিন পরে আপনি ব্যান। আপনি কিন্তু আপনার টাকাও পেয়ে গেছি, আপনি এবার মুখ লজ্জায় আমার কাছে এসে ঝগড়া করতে আসবেন না, কারণ আপনি ঝগড়া করতে আসবেন কারণ আপনি চুরি করাইছেন। সো এই জিনিসগুলো বুঝেন। আর এই যে কোশ্চেনগুলো কই থেকে আসলো, ঠিক এইভাবে আসলো, একদম একজ্যাক্ট জিআরই কোশ্চেন। সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা মক নেই, যেন ওই কোশ্চেনগুলো তো আর এই টাইপেরগুলো তো আর হচ্ছে ওই আমরা বানাইতে পারবো না চাইলে। সো এই জন্য আপনার মক কোশ্চেনগুলো আপনার পরীক্ষা হলে কিছুটা কমন আসে, মানে ভাইবটা সেম থাকে, এই জন্য এটা কাজে দেয়। কথা কি বুঝছি? এইটুকু বুঝছি সবাই? আমরা মক কেন দিতে হবে, কখন দিব? জি বুঝছি। ওকে, তো আমরা একটা কোশ্চেনকে এখন ফুল অ্যানালাইসিস করব, কেন আমাদের পুরো কোশ্চেনকে, দেন আমরা আসলে আজকের পরে হোমওয়ার্কটা দিয়ে আমাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে ভার্বালের ক্ষেত্রে দেখেন, ভার্বালের সিস্টেমটা হচ্ছে কি, ভার্বালের 3 রকমের কোশ্চেন আছে। যারা ভিডিও তো দেখছি, হোমওয়ার্ক দেখে আসছি না, যারা অ্যাডমিট হয়েছেন ভিডিও দেখে আসছি না, কনফার্ম করেন। ফার্স্ট ক্লাস ভাইয়া, ফার্স্ট ক্লাসে একটা ভিডিও হোমওয়ার্ক ভিডিও দিলাম না, এটা করে দেখে আসতে, যে এটা করে আসছেন, করেন নাই? এই যে দেখছেন মিস করে আসছেন, যা একজনও করেন নাই। আচ্ছা, তো প্রথমত আমি বলি, আমার ক্লাসে কোনো পার্ট যদি মিস করেন, এটা কিন্তু আর পরে হবে না। সো নেক্সটে এটা মিস হয়ে যায়, প্রথম ক্লাস বিদায় হতে হবে। এখানে কিন্তু আমি বলে দিই সাপোর্টিং বি, অর্থাৎ এই ক্লাসটা করার আগে এই ক্লাসটা করে আসার জন্য বলছিলাম। কেন? কারণ হচ্ছে আপনার এখানে ভার্বালের A to Z জিনিসগুলো আলোচনা করা আছে, এই জন্য বলছি এটা করে আসবেন, দেন আমরা জাস্ট এখানে রিক্যাপ করব। সো পরে সেম জিনিস, পরে যখন আমি হোমওয়ার্ক দিব সেম জিনিস, আমি হোমওয়ার্ক দিছি মানে আপনি দিছি, বন্দুকের গুলি চলে গেছে, আপনি করে আসতে হবে। এই জিনিস কিন্তু আর এখানে পাবেন না। এখানে 5LB আছে, এখানে কিন্তু KMF আছে, দুইটা ডিফারেন্ট। সো আপনি 5LB চলে গেলে আমি কিন্তু 5LB ক্লাসে করাবো না, প্রবলেমগুলো আলোচনা করব। গ্রুপ আছে, দুইটা গ্রুপে অ্যাড করছি, রিসোর্স এবং ডিসকাশন। সেইখানে আপনার প্রবলেম দিবেন ডিসকাশনে, রিসোর্সে আমি আমার হোমওয়ার্ক দিব, ক্লাস কখন কি এটা দিব টাইম। আর এইখানে এই যে ডক ফাইলটা যেটা আপনাদের শেয়ার করছি অ্যাডমিট হওয়ার পরে, এটার মধ্যে আপনার হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আপডেট হতে থাকবে, কখন কি হবে, মানে পরে হোমওয়ার্কটা কি। যেমন আমি এখনই আপডেট করি, নেক্সট হোমওয়ার্কটা হবে ডে 2 হচ্ছে কোয়ান্টের উপরে ক্লাস হয়। সো কোয়ান্টের উপর যদি ক্লাস হয়, সো কোয়ান্টের হচ্ছে আমি যদি ডে 2 দিই, আপনি ডে 2-র কাজ হবে এই 3টা অধ্যায় পড়ে আসা। কোথা থেকে পড়বে? এখান থেকে। আর হচ্ছে ভোকাবুলারি পড়বো কি, ভোকাবুলারি হচ্ছে একটু পরে এখনই বুঝিয়ে দিব ভোকাবুলারি কই পড়তে হয়। এই গ্র্যাগমেন্ট 1 পড়বেন। এই যে এই 3টা অধ্যায়ের সাপোর্টিং ভিডিও এটা। এখন আপনি কি করবেন, আপনি পিডিএফটা খুলবেন, খুলে এই 3টা অধ্যায় সলভ করার ট্রাই করবেন, ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ। না বুঝলে এই ভিডিওটা ওপেন করে প্রথম আধা ঘন্টা দেখবেন, প্রথম আধা ঘন্টা বেসিক দেখার পরে বুঝে টুঝে আবার ট্রাই করবেন। তখন না বুঝলে এখানে ম্যাথের সলিউশনগুলো এখান থেকে দেখবেন। অর্থাৎ আপনি নেক্সট ক্লাসে আসার আগে 3টা অধ্যায় মাস্ট বি সলভ করে আসতে ভাই হবে। এইগুলো কি আপনার রেকর্ডেড ভিডিও নাকি? হ্যাঁ, এটা আমার ভিডিও না, আমারই ভিডিও, ও ঠিক আছে? সো অন্যের কিছু না। তার মানে হচ্ছে আপনি করে আসবেন, দেন প্রবলেমগুলো যা থাকবে, যদি এই 3টা অধ্যায় করতে যে ভিডিওর পরেও বুঝতেছেন না, সেগুলো আপনি আমাদের মেসেঞ্জারের যে
আমরা দুইটা গ্রুপ খুলছি, একটা হচ্ছে ডিসকাশন আর একটা হচ্ছে ডিসকাশন গ্রুপে আপনি হচ্ছে লিখবেন যে কোনো ধরনের কোশ্চেন, যে ভাই ওই একজন আরেকজন ডিসকাশনটা খোলা হয়েছে কেন, আপনারা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, আমার সাথে না। রিসোর্সে আমি মেসেজ দিব কখন কি হবে, ডিসকাশনে আপনারা মেসেজ দিবেন যে ভাই এই প্রবলেমটা বলেন, একজন আরেকজনকে হেল্প করবেন। এটা হচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেশন রাখতে হবে, কারণ জিআরই পরেও কিন্তু একটা বড় লম্বা জার্নি আছে ইউএস এর অ্যাপ্লিকেশন করা এটা। সো আপনারা যেহেতু সবাই একই পথের যাত্রী, কমিউনিকেশন বাড়াবেন এখানে, সবার সাথে সবাই পরিচিত রাখেন, সমস্যা কি। সো প্রবলেমগুলো এখানে দিবেন। এরপরেও না পারলে প্রবলেমগুলো দিবেন আমার ক্লাসে আলোচনা করবো। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাই, আপনি যে সাপোর্টিং ভিডিও এবং হোমওয়ার্ক গুলো দিচ্ছেন সেটা কি ওই ডিসকাশন গ্রুপে দিবেন মেসেঞ্জারে? সেটা মেসেঞ্জারে দিব। আবার কি বললাম, রিসোর্স আমার জন্য, কার জন্য? এখানে এক্সট্রা মেসেজিং কথা বলবেন না, এখানে ওই যে আমি এবং হচ্ছে অ্যাডমিন যাকে দিয়ে রাখছি দায়িত্ব অন্তত, তারা বলে দিবে। এটা হচ্ছে আপনাদের এখানে কোনো কাজ নাই। কাজ কোথায়? ডিসকাশনে আপনারা হাজার কথা বলেন, আমার সাথে গল্প করেন, কথা বুঝছি। হ্যাঁ। সো এই হচ্ছে আপনাদের কাজ। আমি অলরেডি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক এটা। এখন আজকের ক্লাসে আগে একটু শেষ করি, 1.5 ঘন্টা। না, আমি বলতে চাচ্ছি ভাই, হোমওয়ার্ক গুলো কোথায় দিচ্ছেন? মেইলে দিচ্ছেন? অলরেডি এখানে তো অ্যাড হয়ে গেছে। আপনি তো এটাতে আপনি তো অ্যাডমিট হয়েছেন, রাইট? এই অ্যাডমিট হওয়া স্টুডেন্ট থাকলে অলরেডি এটা দেওয়া আছে, এটার সাপোর্টিং অ্যাক্সেস অলরেডি আপনার দেওয়া আছে। এই লিঙ্কটা সুন্দর করে কপি করবেন, এবং এটা কোথায় আছে, এটা এই যে অলরেডি যে প্রথম লাইনটা দেখেন রিসোর্সের, এই যে দেখা গেছে লিঙ্কটা দেওয়া আছে, এখানেই সব পাবেন। একদম ব্যাচ শেষ হওয়া পর্যন্ত এখানে প্রত্যেকদিন ক্লাসে আপডেট হয়ে থাকবে, বোঝা গেছে? পাশাপাশি এখানেও পর্যন্ত এই যে আপনার এইখানে পর্যন্ত আপনার এই যে রিসোর্সের এইখানে পর্যন্ত আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ডে টু এর সুন্দর করে সলভ করে আসবেন, এইখানে আমি দিয়ে দিব। আর আজকের ক্লাসের রেকর্ডিংটাও এখানে থাকবে, পাশাপাশি আজকের ক্লাসের রেকর্ডিংটা থাকবে এই যে আপনার যে এইখানে হয়ে যাবে, এইখানে। বোঝা গেছে? মেইন ক্লাস 1 আজকের ক্লাসের রেকর্ডিং, পরবর্তী তাহলে ডে 2, বোঝা গেছে? তাহলে ডে 2 এর প্রথমে ভাই সাপোর্টিং ভিডিও দেখব, হোমওয়ার্কটা দেখব, পরে আপনার সাথে ক্লাসে বসবো। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, অবশ্যই এটা করে আসতে হবে, আদারওয়াইজ ক্লাসে বসে লাভ নেই। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছি। তাহলে আগে সাপোর্টিং ভিডিও দেখতে প্রয়োজনে যদি ধরেন হচ্ছে আপনি 3টা অধ্যায় সবাই পারেন না, একদিন সময় বেশি লাগবে, আমরা সময় দিব, তারপরে হোমওয়ার্ক করে আমার ক্লাসে আসতে হবে। তাহলে আপনি হোমওয়ার্ক করলেই 3 মাস পরে দেখবেন সবই শেষ, 4 মাস পরে মকটক দিয়ে পরীক্ষা বসতে পারবেন। তো এক্সট্রা ভাবে 1000 মেসেজ পড়ার দরকার নাই, আমি যা দিব তা পড়লে 320+ পাবেন। তার মানে আমি যা দিব সেটা যে পরিমাণ প্যারা দিবে, এটা শেষ করতে আপনার আসলে সময় থাকার কথা না। আপনাকে যদি আরও মানুষজন হাজার রিসার্চ পড়তে বলে, আপনি রিসার্চের ধারে কাছে যাবেন না, জাস্ট আমার উপর 3টা মাস বিশ্বাস রাখেন। বোঝা গেছে? সবাইকে বলতেছি 3টা মাস জাস্ট